বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করোনার এই ক্রান্তিকালে আমাদের জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে উঠছে, যার সাথে যুক্ত হচ্ছে পড়াশোনা। কলেজ খোলা থাকার সময় আমরা যে উদ্যমে পড়াশোনা করতাম, করোনার এই আলসেমি মাখার সময়ে হয়তো তা করছি না, অথবা চেষ্টা থাকলেও করতে পারছি না। আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ধরনের রিভিউ সেশন এবং রিটেন সেশন। আপনাদের জানিয়ে রাখি, এক্সিস মেডিকেল স্কুল এখন পর্যন্ত প্রায় ১৬০০-র বেশি ভিডিও আপলোড করেছে এবং প্রতিটি ভিডিওতে আমরা পাচ্ছি সকল বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জনের সুযোগ। আপনাদের আরো জানিয়ে রাখি, আপনারা যদি কোনো কারণে কোনো সেশন মিস করে থাকেন, তারও জন্য রয়েছে একটি সুযোগ। মেডিকেল স্কুলে রয়েছে একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আপনাদের মিস করা ভিডিওটি সার্চ দিয়ে সহজেই পেয়ে যেতে পারেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের সম্মানিত মেন্টরগণ এবং প্রফেসরগণ চেষ্টা করবে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। আমাদের এক্সেস মেডিকেল স্কুলের এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ তারা ফার্স্ট পরীক্ষার্থীদের জন্য আয়োজন করেছে ফিজিওলজি রিভিউ সেশন, যার অষ্টম ক্লাসে আপনাদের সাথে আমি হোস্ট হিসেবে আছি, রুবাইয়াত রাখি ফ্রম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2019-20। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের প্রথম অংশ। আমাদের আলোচনায় পুরো অংশ জুড়ে আজকে আমাদের মাঝে গেস্ট হিসেবে আছেন এক্সেস মেডিকেল স্কুলের একজন জনপ্রিয় মেন্টর, যিনি অলরেডি বিভিন্ন ফিজিওলজি সেকশনে রিভিউ সেশন এবং রিটেন সেশন নেওয়ার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি কেএমএস সাদিক ভাইয়া, যিনি অধ্যয়নরত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেশন 2017-18-তে। চলুন দেরি না করে আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাখি। ভালো আছি আল্লাহর রহমতে, এবং এতক্ষণ ধরে তোমার মুখে বেশ কয়েকটা প্রশংসার কথা শুনে ভালোই লাগলো। আজকাল সাধারণত খুব একটা এরকম প্রশংসা কেউ করে না। যাই হোক, ভালো আছে আল্লাহর রহমতে। তো তোমার কি অবস্থা, বলো, তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। হ্যাঁ, অবশ্যই। তো ফার্স্ট প্রফ এক্সামিনিরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমরা তোমাদের সাথে ফার্স্ট প্রফের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটা রিভিউ এবং রিটেন সেশনে তোমাদের সাথে আমার একটা কথা বলা হয়ে গিয়েছে, এবং সাথে আমি ব্লাডের একটা ক্লাসও নিলাম। আজকে একদম একেবারে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের উপর আমি তোমাদের সাথে 2টা রিভিউ ক্লাস নিব এবং একটা রিটেন ক্লাস থাকবে তোমাদের। তো যাই হোক, শুরু করি। তো রেসপিরেটরি সিস্টেম নিয়ে যখন কথা বলতেছি, তো ফার্স্টে আমরা চিন্তা করি যে রেসপিরেটরি সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। রেসপিরেটরি সিস্টেমটা নিয়ে আসলে আমাদের ছোটবেলা থেকে আমরা পড়েছি, আমাদের মোটামুটি সবারই ধারণা আছে যে রেসপিরেটরি সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদের বাতাস থেকে অক্সিজেন নেওয়া এবং নিজেদের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা বাতাসে ছেড়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যে সিস্টেম আমাদের সম্পন্ন হয়, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো যাই হোক, এটাই মোটামুটি ভাবে রেসপিরেটরি সিস্টেমের আসল কথা। রেসপিরেটরি সিস্টেমের ফিজিওলজি ফিজিওলজি টপিকগুলো জানার আগে আমরা ছোট করে অল্প কিছু অ্যানাটমি জানবো, যেগুলো একটু মানে লাগে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। প্রথমে আমি যদি বলি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কি, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কি, এটা অ্যাকচুয়ালি অ্যানাটমির প্রশ্ন। এটা আমাদের খুব একটা জানার দরকার নাই। আমাদের যে জানা দরকার সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমকে অ্যানাটমি যেমন আপার এবং লোয়ার দুটা ভাগে ভাগ করে, ফিজিওলজি আবার দুটা ভাগে ভাগ করে। সেটা হচ্ছে কন্ডাক্টিং জোন এবং হচ্ছে এক্সচেঞ্জ জোন। তো সেটা নিয়ে আমরা আগে ফার্স্টে কথা বলি যে কন্ডাক্টিং জোনটা কি রেসপিরেটরি সিস্টেম, আর এই গ্যাসেস এক্সচেঞ্জ জোনটা কি। দেখো, নোজ থেকে বা ওরাল ক্যাভিটি থেকে শুরু করে নেজোফ্যারিংস, আর হচ্ছে কি বলে এটা, ভোকাল কর্ড হয়ে ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে অংশটা, এটাকে বলা হয় কন্ডাক্টিং জোন। কেন? কজ হচ্ছে এই অংশটাতে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, মানে জাস্ট বাতাস ঢোকে এবং এই রাস্তা দিয়ে বাতাস বের হয়ে যায়, কোনো কিছু দেনা পাওনা কোনো এই জায়গাটায় হয়নি। তাহলে হয় কোন জায়গায়? হয় যে জায়গাটায়, সেই জায়গাটাকে বলা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া। যে আমার রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে শুরু করে আপ টু অ্যালভিওলাস পর্যন্ত রেসপিরেটরি সিস্টেমের বাকি যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোন। হ্যাঁ, তো এখন গ্যাসিয়াস এক্সচেঞ্জ যে জোনটা, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি। সেটাকে আমরা দিতে পারি হচ্ছে লাং ইউনিট বা পালমোনারি ইউনিট বা পালমোনারি লোবিউল বা রেসপিরেটরি ইউনিট। সোজা কথা, লাং ইউনিট বা রেসপিরেটরি ইউনিট। তো এই ইউনিটটা অ্যাকচুয়ালি কি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া। তো এই ইউনিটে কারা কারা আছে? এটা অবজেক্টিভের জন্য, রিটেনের 1 মার্ক বা 1.5 মার্কের কোশ্চেনের জন্য এটা খুবই একটা কমন কোশ্চেন, যে
রেসপিরেটরি ইউনিটটা কি বা পালমোনারি লোবিউলটা কি। দেখো কোন কোন পার্ট নিয়ে গঠিত হয় এটাকে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্টস, অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক এবং অ্যালভিওলাস। এই 5টা অংশ নিয়ে আমাদের যে একটা ইউনিট সেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ইউনিট। এটার ছবি সহ পরীক্ষা খাতায় আসলে ফিগার সহ এটা আঁকতে হয়। এটা আমি তোমাদের রিটেনের সময় স্লাইড ছবি আকারে দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তাহলে আমরা মোটামুটি ভাবে জেনে নিলাম যে রেসপিরেটরি সিস্টেমে কিছু অংশে গ্যাসেস এক্সচেঞ্জ হয়, কিছু অংশ হচ্ছে জাস্ট এয়ার পাস থ্রু করে। এখন আমরা নেক্সট একটু জানবো যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মূল যে অর্গানটা, আমরা রেসপিরেটরি সিস্টেম বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ট্রাকিও সহ 2টা লাং ঝুলতেছে। অ্যানাটমি নেটের বই বলো, ফিজিওলজি গার্ডেনের বই বলো, সব জায়গায় একই ছবি। যে লাং, এই লাংস এর ফাংশন কি? লাংস এর ফাংশন যদিও রিটেন আকারে এখন অত বেশি আসে না, আগে আসতো, যদি তারপরে যদি একটু এজ এ হোল জেনে নিই অবজেক্টিভের জন্য যে একটা কাজটা কি ফাংশনের, মানে লাং এর ফাংশন গুলা কি। একটা ফাংশন যেটা গ্যাসিয়াস ফাংশন, আমরা সবাই জানি যে অ্যাটমসফিয়ারতে অক্সিজেন নেওয়া এবং আমাদের বডিতে প্রডিউস হওয়া কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারকে এলিমিনেট করে দেওয়া, এটা হচ্ছে গ্যাসিয়াস ফাংশন। নন গ্যাসিয়াস বা নন রেসপিরেটরি ফাংশনের মধ্যে কি কি আছে? একটা বলি মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশনের মধ্যে সে কি করে আমি শর্টে বলে যাবো, বেশি সময় নিব না। যে সে হচ্ছে সারফেক্টেন্ট মানে সিনথেসাইজ করে, তার নিজস্ব ফিব্রিনোলাইটিক সিস্টেম আছে, তার হচ্ছে সে কিছু সাবস্টেন্স রিলিজ করে যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো সে কি সার্কুলেশনে রিলিজ করে। তারপর হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন আছে তার। এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে কি করে, এই যে আমরা কদিন আগে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্লাড প্রেশারের মধ্যে পড়ছিলাম যে লং টার্ম যেটা রেন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমে যে অ্যানজিওটেনসিন 1 এনজাইমটা যেটা কিডনি থেকে রিলিজ হয় সেটাকে লাং হচ্ছে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এটা হচ্ছে তার একটা এন্ডোক্রাইন ফাংশন। তার এক্সক্রিটরি ফাংশন আছে। এক্সক্রিটরি ফাংশন কি? অ্যামোনিয়া, তারপরে হচ্ছে ভলাটাইল অ্যাসিড, ওয়াটার ভ্যাপর, বিভিন্ন ভলাটাইল কম্পাউন্ডস, এগুলো হচ্ছে কি সে মানে এক্সপাইরেশন, যে আমরা যে বাতাসটা বের করে দিই সেই বাতাসের সাথে কি সেই জিনিসগুলো বের করে দেয়, এক্সক্রিশন করে দেয়। তো এছাড়া আর কি করে, সে হচ্ছে টেম্পারেচার ব্যালেন্স করা। আমাদের এক্সক্রেটরি এয়ারের সাথে কিন্তু অনেকখানি টেম্পারেচার কিন্তু রিলিজ হয়ে যায়। আর অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্সটা কেন? এই যে কার্বন ডাইঅক্সাইডটা যে রিলিজ করে, কার্বন ডাইঅক্সাইডটা আমরা জানি আমাদের বডিতে কার্বনিক অ্যাসিড হিসেবে থাকে। তো কার্বন ডাইঅক্সাইড যখন বডি থেকে রিলিজ হয়ে গেল তখন কি বডিতে অ্যাসিড বেসের একটা কি ব্যালেন্স থাকলো। তো এইভাবে লাং কিন্তু আমাদের বডিতে অনেকগুলো ইম্পর্টেন্ট ফাংশন এজ এ হোল করে থাকে। যাই হোক, এখন আমরা রেসপিরেশন নিয়ে কথা বলতেছি, রেসপিরেটরি সিস্টেম নিয়ে কথা বলতেছি। তো আমরা এখন রেসপিরেশন কি সেটা সম্বন্ধে জানবো। রেসপিরেশন, হোয়াট ইজ রেসপিরেশন, এই ডেফিনিশন তোমাদের কিন্তু পরীক্ষায় আসে রিটেন কোশ্চেনে বা হুট হাট তোমার ভাইবার হলে জিজ্ঞাসা করেই বুঝতে পারে যে হোয়াট ইউ মিন বাই রেসপিরেশন বা হোয়াট ইজ রেসপিরেশন। সংজ্ঞা নিয়ে আমি কিছু বলবো না, আমি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই যে ইট ইজ আ ফিজিওলজিক্যাল প্রসেস। হ্যাঁ, অবশ্যই রেসপিরেশন একটা ফিজিওলজিক্যাল প্রসেস। প্রসেসটা কি? যে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন আমার বডি সেল পর্যন্ত ট্রান্সপোর্ট হবে, নট অনলি লাংস। অ্যাটমসফিয়ার থেকে আমি অক্সিজেন নিব, সেই অক্সিজেনটা আমার বডি সেল পর্যন্ত ট্রান্সপোর্ট হবে। সেই ট্রান্সপোর্ট হওয়ার পর অক্সিজেনটা আমার যে ফুড ম্যাটেরিয়াল, আমরা যে খাবার খাই, যে ফুড ম্যাটেরিয়াল গুলা ডাইজেশন হয়ে ইনজেকশন হয়ে আমাদের বডি সেল পর্যন্ত আসে, সেই ফুড ম্যাটেরিয়াল গুলার অক্সিডেশন হয়ে এনার্জি প্রডিউস করবে। এই পুরো যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে একসাথে বলা হচ্ছে কিন্তু রেসপিরেশন। হ্যাঁ, এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই যে শুধুমাত্র অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড ছিলাম, এটা রেসপিরেশন না। শুধু এটুকুই রেসপিরেশন না, অক্সিজেন আমার ব্লাডে, আমার বডি সেল পর্যন্ত যাবে, সেখানে জাস্ট ফুড ম্যাটেরিয়ালকে অক্সিডাইজ করে এনার্জি প্রডিউস করবে, এবং যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হবে বডি সেল গুলোতে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকেও কি আমার বডি সেল থেকে একেবারে অ্যাটমসফিয়ারে এক্সক্রেট করে দিবে, এলিমিনেশন করে দিবে। এই দুইটা প্রসেস একসাথে হচ্ছে কি রেসপিরেশন। এখন এই রেসপিরেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে কি ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনটা যেটা আমরা সবাই খালি চোখে দেখতে পাই, যে এজ এ হোল আমি বাতাস নিচ্ছি, বাতাস ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশনটা কি? ওই যে বাকি অংশটা বললাম, যে অক্সিজেন আমার বডি সেল পর্যন্ত গেল, সেখানে অক্সিজেনকে ইউটিলাইজ করা হলো, মেটাবলিজম হলো, তারপরে যে কার্বন ডাইঅক্সাইডটা ক্রিয়েট হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার ব্লাডে রিলিজ করে দেওয়া হলো আমার মানে এলিমিনেট করে দেওয়ার জন্য। এই প্রসেসটুকুকে বলা হচ্ছে ইন্টারনাল, যেটা সেলুলার লেভেলে হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। তো এইটুকু গেল আমার রেসপিরেশনের সংজ্ঞা এবং রেসপিরেশনের প্রকার। এখন আমরা যে টপিকটা সম্বন্ধে জানবো, এই যে এক্সটার্নাল রেসপিরেশন, আমরা যে বাতাস নিচ্ছি, বাতাস ছাড়ছি, এই প্রক্রিয়াটাকে মেডিকেল ভাষায় কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে মেডিকেল ভাষায় বলা হয় ভেন্টিলেশন। আর আমরা ভেন্টিলেশন বা পালমোনারি ভেন্টিলেশন, এটা সম্বন্ধে আমরা একটু জানবো। তো আমাদেরকে মেইনলি যে কোশ্চেনটা আমাদের পড়তে হয় বা জানতে হয় সেটা হচ্ছে মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন। মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন, এখন এটা কি? এটা একটা বড়সড় আকারে রিটেন কোশ্চেন।
এটা এটা মানে মেইনলি যেটা বলা যায় যে এটা এক্সক্লুসিভ রিটেন কোশ্চেন, যে মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন। এটা তো আমাদের রিটেন সেশন আমি ছবি তুলে দেখানোর চেষ্টা করব, পুরো ফ্লোচার্টটা বুঝায় ওখানে ছবি সহ বোঝানোর চেষ্টা করব। এখন আমি অ্যাজ আ হোল একটু বলে যাই রিভিউ আকারে যে পালমোনারি ভেন্টিলেশন মেকানিজমটা অ্যাকচুয়ালি কি রকম হয়। দেখো পালমোনারি ভেন্টিলেশনটা কি, আসলে আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়তেছি, মানে বাতাস যে ঢুকতেছে কোন প্রক্রিয়া ঢুকতেছে, বাতাস যে বের হচ্ছে লাংস থেকে কি প্রক্রিয়া বের হচ্ছে, এটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। তো যখন এখন এটাকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ইন্সপাইরেশন বাতাস নিচ্ছি, আর একটা হচ্ছে এক্সপাইরেশন বাতাস ছেড়ে দিচ্ছি। তো এখন ইন্সপাইরেশনের একটা মেকানিজম, এক্সপাইরেশনের যে মেকানিজমটা সেটা ইন্সপাইরেশনের ঠিক উল্টো। আমরা জানি ইন্সপাইরেশন হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, আমরা যখন ইনহেল করি এটা হচ্ছে আমরা এনার্জি খরচ করে ইনহেল করি, এটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। আমরা বাতাস বের করে দিই, যখন এক্সহেল করি এক্সপাইরেশন করি, সেটা হচ্ছে কি প্যাসিভ প্রসেস। আমরা যদি একটা জানি আর একটা অটোমেটিক জানতে পারবো। দেখো ইন্সপাইরেশনের সময় কি হয়, আমাদের রেসপিরেশনে দুইটা মেইন নার্ভ হচ্ছে কাজ করে, একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। আর এই দুইটা নার্ভ সিগন্যাল পায় কার কাছ থেকে, আমরা জানি রেসপিরেশন আমাদের ইচ্ছাধীন না, আমরা নিজের অজান্তেই ঘুমের মধ্যেও কি রেসপিরেশন করি, আমরা শ্বাস নিই শ্বাস ছাড়ি। সো এটা হচ্ছে আমাদের ব্রেনের মেডুলায় রেসপিরেটরি সেন্টার থাকে, যে এইটা নিয়ে আমরা আমাদের পরের যে রিভিউ কাজটা সেখানে আলোচনা করব। যে রেসপিরেটরি সেন্টার থাকে, সেই সেন্টার থেকে যে স্টিমুলেশন বা ইম্পালস আসে, সেই ইম্পালসে দুইটা নার্ভ কি কাজ করে। তো প্রথমে কি হয়, রেসপিরেটরি সেন্টার থেকে ইম্পালস আসলে ফ্রেনিক নার্ভ যে কাজটা করে, ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে কন্ট্রাক্ট করে। আমরা জানি ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে কি ডায়াফ্রাম নিচের দিকে নামে, নিচের দিকে নামলে আমাদের যে চেস্টের ডায়ামিটার দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ট্রান্সভার্স বা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন কি আমাদের চেস্ট ক্যাভিটি ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যায়। আর যখন ইন্টারকোস্টাল নার্ভে এসে ইম্পালস আসে, ইন্টারকোস্টাল নার্ভ কি করে, রিবকে এলিভেট করে, রিবকে সামনের দিকে এবং দুই সাইডের দিকে এলিভেট করে। তখন কি সামনের দিকে এলিভেট করার কারণে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়, এবং দুই সাইড এলিভেট করার কারণে কি ট্রান্সভার্স ডায়ামিটারটা কি বেড়ে যায়। এই যে আমি সব দিক থেকে আমার চেস্ট ক্যাভিটির ডায়ামিটারটা বাড়ায় দিলাম, এতে করে কি হবে, আমার চেস্ট ওয়ালে কি এক্সপানশন হয়, চেস্ট ওয়াল বড় হয়, ক্যাভিটিটা এক্সপানশন হয়। এক্সপানশন হলে কি হয়, আমাদের এই থোরাসিক ক্যাভিটি বা চেস্ট ক্যাভিটি, ইন্টারথোরাসিক যে ক্যাভিটি, এর যে ভলিউমটা, এর যে আয়তনটা, জায়গাটা, এটা কি বেড়ে যায়, কারণ কি সব দিক থেকে আমি বাড়ায় দিচ্ছি জায়গা। বেড়ে গেলে কি হয়, দুই ধরনের প্রেসার চেঞ্জ হয়। কি কি, একটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার, আমরা লাংসে যে আবরণ প্লুরাল তার মধ্যেকার প্রেসার, ইন্ট্রাপ্লুরাল প্রেসার কি কমে যায়, -5 সেন্টিমিটার ওয়াটার প্রেসার থেকে -7.5 সেন্টিমিটার ওয়াটার প্রেসারে সে কি নেমে যায়। ফলে কি হয়, আমাদের যে মেইন লাংসের যে অ্যালভিওলাস, সেটার প্রেসার কি কমে যায়, প্রেসারটা কি 0 থেকে -1 সেন্টিমিটার মানে ওয়াটার প্রেসারে নেমে আসে। তো এই যে প্রেসারটা কমে যায়, এই যে অ্যালভিওলাসের প্রেসারটা কমে গেল 0 থেকে -1 সেন্টিমিটার ওয়াটার প্রেসার, এতে করে যেটা হয়, এই জিরো প্রেসারটা হচ্ছে জিরো ওয়াটার প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, -1 যখনই হয়ে গেল অ্যালভিওলাসের প্রেসারটা, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার চেয়ে আমার লাংসের প্রেসারটা কি কমে গেল, কারণ অ্যাটমসফিয়ার থেকে বাতাস আমার লাংসে কি ঢুকবে, যেহেতু এখানে প্রেসার কম, অ্যাটমসফিয়ারের প্রেসার বেশি, এয়ার আমার অ্যাটমসফিয়ার থেকে লাংসে ঢুকলো। এটা হচ্ছে কি আমার ইন্সপাইরেশনের প্রক্রিয়া, ইন্সপাইরেটরি ভেন্টিলেশন। আর এক্সহেলেশন কি বা এক্সপাইরেশনে কি হয়, জাস্ট উল্টাটা, রেসপিরেটরি সেন্টার কোনো ইম্পালস দেয়। কি হইলো, ফ্রেনিক নার্ভে কোনো ইম্পালস নাই, ফ্রেনিক নার্ভ ইম্পালস হলে কি হয়, ডায়াফ্রাম কন্ট্রাক্ট থেকে রিল্যাক্স হইলো, ভার্টিক্যাল ডায়ামিটার কমে গেল। ইন্টারকোস্টাল মাসলে কোনো নাই, ইন্টারকোস্টাল নার্ভে কোনো ইম্পালস নাই, ইন্টারকোস্টাল মাসল গুলা কি করলো, আর কন্ট্রাক্ট কোনো রিল্যাক্স হয়ে গেল, আমার রিফ এলিভেটেড থেকে আনএলিভেটেড হয়ে গেল, আমার ইন্টারকোস্টাল ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার সব কমে গেল। ফলে কি হলো, ইন্টারথোরাসিক ভলিউম কমে গেল। ইন্টারথোরাসিক ভলিউম কমে গেলে কি, ইন্ট্রাপ্লুরাল প্রেসার আগে কম ছিল এখন বাড়বে, -7.5 থেকে -5 সেন্টিমিটার ওয়াটারে বেড়ে যাবে। ফলে অ্যালভিওলাসের প্রেসারও বাড়বে, -1 সেন্টিমিটার ওয়াটার থেকে +1 সেন্টিমিটার ওয়াটার হয়ে যাবে, +1 সেন্টিমিটার ওয়াটার প্রেসার হয়ে যাবে। তো +1 সেন্টিমিটার ওয়াটার কি 0 থেকে বেশি, মানে অ্যাটমসফিয়ার থেকে বেশি। তো অ্যালভিওলাসের প্রেসার এখন অ্যাটমসফিয়ার থেকে বেশি, তাহলে অ্যালভিওলাস বা লাংস থেকে এখন এয়ার কি অ্যাটমসফিয়ারে বের হয়ে যাবে। এটি হচ্ছে এক্সহেলেশন। খুব ইজি, আমরা যখন আমরা রিটার্নে দেখাবো ছবিতে তখন আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে মোটামুটি ভাবে কনসেপশন। এখন আমরা একটা ছোট্ট একটা অবজেক্টিভ কোশ্চেন জানবো, যে এই যে আমরা ইন্সপাইরেশন করি এক্সপাইরেশন করি, টোটালি এই মানে রেসপাইরেশন করি, সেটার জন্য কি কি মাসল দরকার, কি মাসল ইনভলভ থাকে। দেখো ইন্সপাইরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, ইন্সপাইরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, যে কারণে আমার এখানে মাসল নরমাল অবস্থাতেই দরকার হয়। রেস্টিং মানে আমরা যখন নরমালি ইন্সপাইরেশন করি তখন কি দুইটা মাসল আপনাতেই লাগে, সেটা কি কি, একটা অলরেডি বলে ফেলছি ডায়াফ্রাম, আর একটা কি বলছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এটা হচ্ছে আমার নরমাল ইন্সপাইরেশনে
বা ইনহেলেশনের সময় কাজে লাগে। আর ফোর্সফুল ইনহেলেশন, আমরা যখন খুব জোরে শ্বাস নিই তখন এই দুইটার সাথে আগে কি মাসল লাগে? স্টার্নাকুলেটা মাস্টার্ড, অ্যান্টেরিয়র সেরাটাই আর হচ্ছে স্ক্যালেনি, এই তিনটা মাসল হচ্ছে কি কাজে লাগে ইন্সপাইরেশনে। গেল সে এক্সপাইরেশন, আমরা বলছি কি এক্সপাইরেশন হচ্ছে প্যাসিভ প্রসেস, তাই আমরা যখন নর্মাল এক্সপাইরেশন করি, যেমন জাস্ট বসে আসো রেস্টিং অবস্থা, তখন কোনো মাসল খুব একটা ইনভলভ হয় না। লাং তার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, যেটা আমরা একটু পরে পড়বো এই টার্মটা, তাই ইলাস্টিসিটি কারণে কি লাং নিজে থেকে স্কুইজ করে, সো আমার কি সে এক্সপাইরেশন হয়ে যায়। কিন্তু আমরা যখন খুব জোরে শ্বাস ছাড়ি, হু দেই, জোরে শ্বাস ছাড়ি, তখন কি কিছু মাসল ইনভলভ হয়। সেই কিছু মাসলগুলো কি রেক্টাস অ্যাবডোমিনিস আর হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র। সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র এগুলো আমরা অ্যানাটমি মাসল এগুলো। তো এই দুইটা মাসল হচ্ছে আমাদের এক্সপ্রেশনে কাজে লাগে। এবার আসো আরেকটি রিটেন কোশ্চেন, এটা অবশ্য ভাইভাতে মধ্যে মধ্যে থেকে কিছু কথা, ভাইভাতে না অবজেক্টিভে মেইনলি আসে। এটা মেইনলি এক্সক্লুসিভলি রিটেন কোশ্চেন যে আমার ইন্ট্রাপ্লুরাল প্রেসার আর ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার চেঞ্জ ডিউরিং পালমোনারি ভেন্টিলেশন, আর হোয়াট ইজ ট্রান্সপালমোনারি প্রেসার। এই তিনটা যে কোশ্চেন, মানে একটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ইন্ট্রাঅ্যালভিউলার প্রেসার, কিভাবে পালমোনারি ভেন্টিলেশনের সময় কি কি চেঞ্জেস হচ্ছে সেখানে, সেটা ডায়াগ্রাম সহ বর্ণনা। আরেকটা প্রশ্ন হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার, এটার সংজ্ঞা। এগুলো সব হচ্ছে রিটেন কোশ্চেন, বাট রিভিউতে আমি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব, যে রিটেনের সময় জাস্ট কোশ্চেনের প্রেজেন্টেশনটা বলবো অ্যান্সারে, ওই সময় যাতে বুঝতে যেন অসুবিধা না হয়। দেখো আমরা অলরেডি যে পালমোনারি ভেন্টিলেশন মেকানিজমটা পড়ছি, সেখানে কিন্তু আমাদের অলরেডি এগুলো বলা শেষ যে কি কি হয়। দেখো আমরা যদি ফার্স্টে ইন্ট্রাপ্লুরাল প্রেসার নিয়ে কথা বলি, যে কি হয় ইন্সপিরেশনের সময় আমার সব ক্যাভিটি বেড়ে গেল, আমার ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা -5 থেকে -7.5 সেন্টিমিটার ওয়াটার প্রেসারে চলে আসলো। কখন? রেস্টিং নরমাল কন্ডিশনে। যখন আমরা ফোর্সফুল ইনহেলেশন করি, ফোর্সফুল ইন্সপিরেশন করি, তখন কি এই প্রেসারটা কমতে কমতে হাইয়েস্ট -40 সেন্টিমিটার ওয়াটার প্রেসার পর্যন্ত কি কমে যেতে পারে। এটা হচ্ছে ফোর্সফুল ইনহেলেশন, হাইয়েস্ট ফোর্সফুল ইনহেলেশনের জন্য। আবার সিম্পলিসন কি এক্সপাইরেশনের সময় কি হয়, আমার -7.5 সেন্টিমিটার ওয়াটার প্রেসারটা বেড়ে -5 সেন্টিমিটার ওয়াটার প্রেসারে কি বেড়ে যায়। কিন্তু এটা বাড়তে বাড়তে কতখানি বাড়তে পারে, যদি আমরা ফোর্সফুল এক্সপাইরেশন করি সেটা কিন্তু +30 সেন্টিমিটার ওয়াটার প্রেসার পর্যন্ত কি সেটা বাড়তে পারে। সো এটা হচ্ছে চেঞ্জ। ফোর্সফুলের ক্ষেত্রে মনে রাখতে হবে কি, আর নরমালটা কি, আমরা এটুকু লিখলে কি হয়ে গেল। আর হচ্ছে ইন্ট্রাঅ্যালভিওলার, ইন্ট্রাঅ্যালভিওলারের খুব একটা কাহিনী হয় না, ইন্ট্রাঅ্যালভিওলারটা যেরকমটা পড়ছি সেরকমটাই, যে নরমালি কি হয় ইন্সপিরেশনের সময় 0 থেকে -1 সেন্টিমিটার, আর এক্সপাইরেশনের সময় -1 থেকে +1, এতটুকুই চেঞ্জ। এবার আমরা সংজ্ঞা বলবো যেটা হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার। এই কথাটার মানে কি? ট্রান্সপালমোনারি প্রেসার মানে হচ্ছে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসার মাইনাস ইন্ট্রাপ্লুরাল প্রেসার। এই যে মানটা ইন্ট্রাঅ্যালভিওলার মাইনাস ইন্ট্রাপ্লুরাল প্রেসার, এটাই হচ্ছে কি ট্রান্সপালমোনারি প্রেসার। ট্রান্সপালমোনারি প্রেসারের মানে ইয়েটা কি, সিগনিফিকেন্সটা কি, ট্রান্সপালমোনারি প্রেসার বজায় থাকে দেখেই কি এটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যে কারণে আমাদের লাংটা এক্সপ্যান্ড থাকে। আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, তো এটা আমরা সংজ্ঞা আকারে মেনলি আসে, এছাড়া খুব একটা প্রফে আসে না হতো, কিন্তু আমরা জানলাম। এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে শোইং ডায়াগ্রাম প্রেসার ইন ভলিউম চেঞ্জেস ডিউরিং ডিফারেন্ট ফেজেস অফ রেসপিরেশন বা ডিফারেন্ট ফেজেস অফ পালমোনারি ভেন্টিলেশন। তো এটা ডায়াগ্রামটা আমরা রিটার্নের সময় দেখাবো, এখন আমরা খুব একটা বেশি ঝামেলা করলাম না। এরপর আসে দুটো সংজ্ঞা, সেটা হচ্ছে যে পালমোনারি ভেন্টিলেশন আর হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। এটার অর্থ কি? এটার অর্থ অলরেডি বলে ফেলেছি, সংজ্ঞাটা কি এবং এটার সূত্র আছে, যেটা আমরা ম্যাথের জন্য সূত্র লাগে, সেটা আমরা কি জানার চেষ্টা করব। দেখো পালমোনারি ভেন্টিলেশনটা আমরা বলে ফেলছি, এবং সংজ্ঞাটা দিয়েছে পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে একটা ভলিউম অফ এয়ার, এটা একটা ভলিউম অফ এয়ার যেটা প্রতি মিনিটে আমাদের রেসপিরেটরি প্যাসেজে মুভ করে বা এন্টার করে। Amount of air that enters per minute in our respiratory passage is called pulmonary ventilation. এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে রেসপিরেটরি রেট গুণন টাইডাল ভলিউম। আর টাইডাল ভলিউম কি, এটা আমি যখন রেসপিরেটরি ভলিউম গুলো নিয়ে আলোচনা করবো তখন টাইডাল ভলিউমটা নিয়ে বলবো। আপাতত জানো যে পালমোনারি ভেন্টিলেশন ইজ ইকুয়াল টু রেসপিরেটরি রেট গুণন টাইডাল ভলিউম। আর হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনটা কি? অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে পালমোনারির মতোই, যে the amount of air that reaches the gaseous exchange area per minute. এতক্ষণ আমরা বলছি টোটাল রেসপিরেটরি প্যাসেজ এরিয়া, এখন এর মধ্যে আমরা একটা জায়গা ফিক্স করে দিচ্ছি যে শুধুমাত্র গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াতে প্রতি মিনিটে যতখানি যে ভলিউম অফ এয়ার এন্ট্রি নেয় বা পাস থ্রু করে, সেটাই হচ্ছে কি আমার অ্যালভিওলার ভেন্টিলেশন। তো সেটার সূত্রটা কি হবে? রেসপিরেটরি রেট গুণন টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম। এখন ডেড স্পেস আর টাইডাল ভলিউম এই দুটো শব্দ এই মুহূর্তে হঠাৎ করে চলে আসছে, এটা আমরা যখন আলোচনা করবো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে সূত্র এবং সংজ্ঞা, আমরা একটা কনসেপ্ট আকারে জেনে নিলাম। এখন
যে বুঝলাম না এটা আমরা পড়ার জন্য করবো। এখন আসো এই যে আমরা এতক্ষণ ধরে একটু আগে কথা বলতেছিলাম যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি বা কলাপসিং টেন্ডেন্সি অফ দ্য লাং, যে কারণে আমাদের ইন্সপিরেশনের পর লাং অটোমেটিক স্কুইজ করে। তো এই যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি জিনিসটা কি, আমরা ইলাস্টিসিটি তো বুঝি যে আমরা একটা রাবারকে টানলে সে কি আবার আগের সাইজে চলে আসতে চেষ্টা করে। তো সেটা এরকম লাংয়ের মধ্যে ইলাস্টিক টিস্যু আছে, সেই কারণে কি করে লাং যখন বাতাস ভরে, আমরা যখন বাতাস ভরা করে লাং যখন এক্সপ্যান্ড করে, লাং চেষ্টা করে সে পূর্বের অবস্থায় ফেরত আসতে, স্কুইজ করে পূর্বের অবস্থায় ফেরত আসতে। এই যে টেন্ডেন্সিটা, এটাকে বলা হয় ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ লাং বা কলাপসিং টেন্ডেন্সি অফ লাং। এর কজ কি? দুইটা কজ। একটা তো বলে ফেলাম যে লাং এর টিস্যুটা ইলাস্টিক ফাইবার আছে, হ্যাঁ, ইলাস্টিক এলিমেন্ট আছে, যে কারণে লাং এই কাজটা করে। প্লাস হচ্ছে লাংস এর মধ্যে কাছে অ্যালভিওলাস গুলার ইনার যে লেয়ারটা, ইনার লেয়ারে এক ধরনের ফ্লুইড লাইনিং থাকে। এই ফ্লুইড লাইনিংটাও কি লাং এর কলাপসিং টেন্ডেন্সির জন্য দায়ী। এখন তারপরও কি লাং কলাপস করে না, লাং কি ফুললি কলাপস করে না, আমরা বেঁচে থাকতাম না। কারণ লাং যে কলাপস করে না, এই যে লাং এর ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সিকে প্রিভেন্ট যে করে, কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো কি সেগুলো আমরা জানবো। এটা ভাইবার জন্য এবং অবজেক্টিভের জন্য কি খুব বেশি বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রিটেনে আসলেও আসতে পারে। সেটা কি? প্রথম উপাদানটা হচ্ছে সারফেক্টেন্ট। প্রথম সারফেক্টেন্ট আমরা ছোটবেলায় ইন্টারেই পড়ে আসছি যে সারফেক্টেন্টের কারণে আমাদের লাং কি পুরোপুরি বন্ধ হয়ে যায় না, পুরোপুরি কলাপস হয়ে যায় না। হ্যাঁ, এছাড়া কি আছে? নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেসার, হ্যাঁ, তারপর হচ্ছে রেসিডুয়াল ভলিউম অফ এয়ার, সাইজ অফ অ্যালভিওলাই, ফোর্স অফ ইন্সপাইরেশন এক্সপাইরেশন, এই ফ্যাক্টরগুলো কি কাজে লাগে। কি কি জিনিসগুলো কি আসলে দেখো যে সারফেক্টেন্ট তো বললাম নেগেটিভ ইন্টারপ্লুরাল প্রেসার নেগেটিভিটির কারণে কি লাংকে সে কি ধরে রাখে, চাপ দেওয়া থেকে ধরে রাখে। নেগেটিভ হওয়ার কারণে সে কি ফোলার চেষ্টা করে, পজিটিভ হলে কি প্লুরালটাই কি সংকুচিত হয়ে যেত। নেগেটিভ হওয়ার কারণে প্লুরা যেহেতু এক্সপ্যান্ড করে, সে লাংকেও কি এক্সপ্যান্ডেড অবস্থা কি ধরে রাখে। প্লাস হচ্ছে রেসিডুয়াল ভলিউম, আমাদের লাংসে যতই আমরা নিঃশ্বাস ছাড়ি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এয়ার, আমরা একটু পরে পড়বো, সবসময় কি আমাদের লাংসে রয়ে যায়। এটা হচ্ছে কি রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। এটার কারণে কি লাং ফুললি কলাপস হতে কখনোই পারে না। প্লাস হচ্ছে আমাদের যে ইন্সপিরেশন যে ফোর্স, এই ফোর্সটার কারণে কি ইন্সপিরেশনের ফোর্সটার কারণে লাং ফুললি কলাপস করতে পারে না। আর হচ্ছে সাইজ অফ অ্যালভিওলাই, অ্যালভিওলাসের সাইজ যত বড় থাকবে লাং এর কলাপসিং টেন্ডেন্সি তত কম থাকবে, বিকজ অ্যালভিওলাসের ভিতরটা হচ্ছে ফাঁকা। সো এটা যদি সাইজে বড় হয় লাং অবশ্যই কি এক্সপ্যান্ড অবস্থা, সিম্পল হিসাব। তাহলে সারফেক্টেন্ট নিয়ে কথা বলে ফেললাম যে সারফেক্টেন্ট হচ্ছে লাং এর ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি প্রিভেন্টের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবল। সারফেক্টেন্ট এখন অ্যাকচুয়ালি কি, সারফেক্টেন্ট নিয়ে আমি একটু কথা বলবো। যে সারফেক্টেন্টটা হচ্ছে এক ধরনের সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট, যেটা আমাদের লাংসের টাইপ 2 নিউমোসাইট থেকে প্রডিউস হয়, হুইচ ইজ এ কমপ্লেক্স কেমিক্যাল মিক্সচার অফ ফসফোলিপিড, প্রোটিন এন্ড আয়ন্স। তাহলে বুঝলাম এটা একটা সারফেস টেনশন লোয়ারিং এজেন্ট। পরীক্ষায় মেইনলি কি আসে? শর্ট নোট সারফেক্টেন্ট। এছাড়া খুব একটা পরীক্ষায় সারফেক্টেন্ট নিয়ে খুব একটা কোশ্চেন আসতে আমি দেখি না। তো শর্ট নোটে থাকলে আমাদের হচ্ছে ডেফিনেশন দিয়ে প্রোডাকশনের ওয়েটা লিখতে হয়, যে এটার কিভাবে প্রোডাকশন হয়। তো সেটা আমরা তোমাদের সাথে রিটেন সেশন আলোচনা করব। এখন আমি তোমাদেরকে যেটুকু বলে যাব সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সটা কি, আমাদের ফাইবাতে এটা ধরে যে সারফেক্টেন্টের দরকারটা কি আসলে, কিভাবে ধরে। তো যদি ধরে আমরা বলতে পারবো যে কি কি, ফার্স্টে বলে ফেলছে যে ইট প্রিভেন্টস দ্য কলাপস অফ লাং বাই রিডিউসিং সারফেস টেনশন। আর কি করে? আমাদের যে নিউবর্ন বেবিজ যারা হচ্ছে জাস্ট জন্ম নিয়ে হচ্ছে আমরা এখনই পড়বো IRTS, জন্ম নিয়ে সে হচ্ছে প্রচন্ড জোরে কান্না করে বাচ্চারা, ফলে কি লাংসটা এক্সপ্যান্ড হয়ে যায়। এক্সপ্যান্ড হওয়ার পর এই লাংসটা যাতে পুনরায় কলাপস না হয়, ওখানেই হচ্ছে সারফেক্টেন্টের কাজটা ওইখান থেকে শুরু হয়। সারফেক্টেন্টটা লাংটাকে আর কলাপস হয়ে যায় না, ফলে বাচ্চার কি নর্মাল রেসপিরেশন মায়ের বডি থেকে বের হওয়ার পর স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ড মানে ইম্পর্টেন্স। থার্ড আর কি বলে, আরেকটা হচ্ছে সারফেস টেনশন যেটা লোয়ারিং করে, অ্যালভিওলাসটা যেটা অ্যালভিওলাস একটা বেলুনের মতো ফাঁপা একটা জিনিস, এটা গোলাকার হয়ে থাকে এবং ভেতরটা বাতাস দিয়ে ভরা থাকে। তো এটার যাতে শেপটা ঠিক থাকে, সারফেক্টেন্ট সেই কাজটা করে। পালমোনারি ইডেমা প্রিভেন্ট করে, এবং এই যে বললাম যে লাং এর কলাপসিং টেন্ডেন্সি প্রিভেন্ট করে, ফলে কি লাং এর এক্সপানশনটা বজায় রাখে। এতে করে কি লাং কমপ্লায়েন্স কি, লাং কমপ্লায়েন্সের পেছনে সারফেক্টেন্ট এটা খুবই রেসপন্সিবল একটা ফ্যাক্টর। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া লাং কমপ্লায়েন্স অ্যাকচুয়ালি কি? লাং কমপ্লায়েন্সটা হচ্ছে লাং এর মানে কমপ্লায়েন্স শব্দটা দিয়ে আমরা কি বুঝি? কমপ্লায়েন্স বলতে আমরা বুঝি হচ্ছে একটা অর্গান কতটা এফিশিয়েন্ট ওয়েতে সে যে কাজটা করে, সে কতটা ফ্লেক্সিবিলি সে কাজটা করে, কতটা এফিশিয়েন্টলি সেই কাজটা করে। ঠিক আছে, তো এখন লাং কমপ্লায়েন্সটা কি? লাং কমপ্লায়েন্স মানে হচ্ছে লাং কত এফিশিয়েন্টলি কতটা ফ্লেক্সিবলি এক্সপ্যান্ড করে।
এখন সেটার একটা মাপকাঠি আছে। মাপকাঠিটা কি? আমরা একটু ট্রান্সপালমোনারি প্রেসারটা পড়ছি, যে অ্যালভিওলার ইন্ট্রাঅ্যালভিওলার মাইনাস ইন্ট্রাপ্লুরাল প্রেসারের পার্থক্যটা হচ্ছে কি ট্রান্সপালমোনারি প্রেসার। এখন কি হয়, ইন্সপাইরেশন যখন হয় তখন কি আমাদের ইন্ট্রাপ্লুরাল প্রেসারটা হচ্ছে তোমার বেশি কমে যায়, তার তুলনায় অ্যালভিওলার প্রেসারটা একটু কম কম। হ্যাঁ, তো এই জন্য আমার ট্রান্সপালমোনারি প্রেসারটা অনেক বেশি বেড়ে যায়। আর আমরা জানি কি ইন্সপাইরেশনের সময় লাংকে এক্সপান্ড করে। তো আমার মাপকাঠিটা হচ্ছে এরকম, লাং কমপ্লেক্সের যে প্রতি ইউনিট ট্রান্সপালমোনারি প্রেসার বাড়ার জন্য লাং কতখানি এক্সপান্ড করে, প্রতি ইউনিট ট্রান্সপালমোনারি প্রেসার বাড়ার জন্য ইন্সপাইরেশনের সময় লাং কতখানি এক্সপান্ড করে, সেটা যে মাপ, সেটি হচ্ছে কি লাং কমপ্লেক্স। বুঝতেই পারতেছো, লাং কমপ্লেক্স যদি বেশি হয় তাহলে বাতাস বেশি বেশি ঢুকবে, লাং ভালো কাজ করতেছে, আর উল্টাটা হইলে উল্টাটা লাং খারাপ। তো এখন এই যে লাং কমপ্লেক্স, এটা কি দিয়ে ডিটারমাইন্ড হয়? একটা হচ্ছে লাং এর ইলাস্টিক ফোর্স আছে, যেটা কিনা লাংকে কলাপস করতে ফোর্স করে, তো এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে লাংসের বিভিন্ন ধরনের ফ্লুইড আছে, যেমন সারফেক্টেন্ট একটা ফ্লুইড, আবার লাংসের অ্যালভিওলাসের ভিতরে ইনার সারফেসে কিছু ফ্লুইড লাইনিং থাকে। এই দুইটা ফ্লুইড হচ্ছে কি একজন আরেকজনকে টানাটানি করে, একজন সারফেস টেনশন কমায়, একজন কি বাড়ায়। তো এরা সারফেস টেনশন কে কতটা কমাচ্ছে বাড়াচ্ছে চেষ্টা করতেছে তার উপর ডিপেন্ড করে লাংয়ের কম্পেন্সার ডিপেন্ড করে। ঠিক আছে, এই দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টরের উপর লাং কম্পেন্সার ডিপেন্ড করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সারফেক্টেন্ট একটা লাং কমপ্লায়েন্স বাড়িয়ে রাখার জন্য একটা কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন আমি এখানে মাঝখানে একটা সেকেন্ড একটা পয়েন্ট বলছি যে আমার লাংসের মানে নিউবর্ন বেবি যখন বাচ্চা জন্ম নেয় তখন সে একটা জোরে চিৎকার করে কান্না করে, কান্না করার পরে তার লাংটা হচ্ছে এক্সপ্যান্ড করে এবং তারপরে আর কলাপস করে না, কারণ সারফেক্টেন্ট কাজ করা শুরু করে। এটা আমরা বুঝলাম। তো এখন সাপোজ ধরো কোনো মানুষের ধরো কোন একটা বেবি, আমি এমন একটা বেবি হইলো যে বেবিতে সারফেক্টেন্ট নাই, লাং সারফেক্টেন্ট প্রডিউস করতে পারে নাই, বা সারফেক্টেন্ট প্রডিউস করা শুরু করার আগেই সামহাও একটা প্রিম্যাচিউর বেবি বর্ন হয়েছে, তাহলে কি হবে? দেখো নর্মাল কথাটা আমি আরেকবার বলি, যে একটা নিউবর্ন বেবি যখন জন্ম নেয়, মায়ের বোন থেকে রিলিজ হয়, ডেলিভারি হওয়ার পরে সেটা ভ্যালিয়েন্ট এফোর্ট নেয় ডেসপারেশন করার জন্য, যেটাকে আমরা চিৎকার করে কান্নার আওয়াজ। আমরা বাচ্চা ডেলিভারির পরে কি আমরা বিভিন্ন বাংলা নাটক সিনেমাতে দেখি যে বাচ্চা চিৎকার করে কান্না করে উঠছে, তখন আমরা বুঝতে পারি বাচ্চা জন্ম নিছে। আমরা পুরুষ মানুষরা বাইরে থেকে বুঝতে পারি আর কি, চাই আমরা তো ভিতরে ঢোকার পারমিশন নেই। তো যেটা বলতেছিলাম যে জোরে একটা চিৎকার করে কান্না করে, এই যে কান্না করে এটা কি তাকে ব্যথা লাগছে? তার হ্যাঁ ব্যথা তো লাগছে ডেলিভারি করার সময়, কিন্তু মেইন কারণটা এটা না। মেইন কারণটা হচ্ছে সে হচ্ছে একটা ভ্যালিয়েন্ট এফোর্ট নেয় নিজের থেকে বাতাস পরিবেশ থেকে ঢুকানোর জন্য, নিজের শরীরের ভিতরে নিজের রেসপিরেশন ক্রিয়েট করার জন্য একটা ভ্যালিয়েন্ট এফোর্ট নেয়, ওটাই হচ্ছে কান্নার আকারে শোনা যায়। তো এই যে যখন নেয়, সে যখন চিৎকার করে কান্না করে, বাতাস অ্যাটমসফিয়ার থেকে বাচ্চার শরীরের ভিতরে ঢুকে লাংটাকে কি এক্সপান্ড করে। এখন যখন বেবি নর্মাল বর্ন নেয়, নর্মাল ম্যাচিউরড বেবি বর্ন হয়, তখন কি লাংয়ের মধ্যে যে সারফেক্টেন্টটা থাকে, সারফেক্টেন্ট তখন রিলিজ হয়ে লাংয়ের সারফেস টেনশনটাকে কমায় দেয়, ফলে লাং এক্সপ্যান্ড হওয়ার পরে ফুললি আর কলাপস করে না। লাং নর্মাল যে মানুষের মতো লাং যে একটু এক্সপ্যান্ডেড হয়ে থাকে এবং এক্সপানশন কন্ট্রাকশন হয়, বাতাস রেসপিরেশন হয়, ওটা চলতে থাকে। এখন সাপোজ একটা প্রিম্যাচিউর বেবি বর্ন হইলো, কত প্রিম্যাচিউর বেবি? 6 মান্থের আগে জন্ম নিয়েছে আমার প্রিম্যাচিউর বেবি, বা 42 উইকস, সরি 7 মান্থ, ভুল বলছি, 42 উইকস, 6 to 7 মান্থ আমরা বলি, 42 উইকস এর আগে একটা বেবি বর্ন হয়ে গেছে। এখন এরকম বেবি যখন বর্ন হয় তখন তার কি হয়, লাং এর মধ্যে সারফেক্টেন্ট প্রডিউস হয় না, তখনও প্রডিউস হওয়া শুরু করে না, লাঙে তখন সারফেক্টেন্ট থাকেই না। পরে কি বাচ্চা ঠিকই ভ্যালিয়েন্ট এফোর্ট করে, ঠিকই চিল্লায় কান্না করে রেসপিরেশনের জন্য, সারফেক্টেন্ট না থাকার কারণে লাং এক্সপ্যান্ড করে ফুললি কলাপস করে ফেলে। হ্যাঁ, এতে করে কি হয়, আমাদের যে নিউবর্ন বেবিটা জন্ম নিল সে হচ্ছে কি রেসপিরেশন করতে পারে না, কারণ বাচ্চার শরীরে তো মাসলটা এত স্ট্রং না যে সে প্রত্যেকবার চিল্লায় কান্না করে শ্বাস নিবে, তত সম্ভব না। তো লাংটা যখন কলাপস হয়ে যায় তখন কি তার রেসপিরেশন বন্ধ হয়ে যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস তৈরি হয়। এবং এটা কাদের হচ্ছে, ইনফ্যান্ট, নিউবর্নদের ক্ষেত্রে হচ্ছে ইনফ্যান্টদের এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস, এই যে সিনড্রোমটা, এটাকে বলা হয় ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, IRDS। পরীক্ষার শর্ট নোট থাকে IRDS, ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তো আমরা বুঝলাম, পরীক্ষার হলে কি আশা করি লিখতে পারবো। রিটেন সেশনে আমি তোমাদের লেখার সিস্টেমটা বুঝিয়ে দিব। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল?
এবার আমরা একটা রিটেন কোশ্চেন সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে পিকুলারিটি অফ পালমোনারি সার্কুলেশন। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এটা এক্সক্লুসিভলি রিটেন কোশ্চেন এবং সাধারণত ভাইভাতে ধরা হয় না এখান থেকে কোশ্চেন, আর কিছু অবজেক্টিভ রিলেটেড কথাবার্তা থাকে। তো অবজেক্টিভ আর রিটেন যেহেতু, তো এটা হচ্ছে আমরা যে রিটেন সেশনটা আমাদের হবে ইনশাল্লাহ, সেখানে আমি এই কোশ্চেনটা এক্সক্লুসিভলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি এখন রিভিউটা বাদ রাখলাম, কারণ আমার আরো কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে। তো কি বলার আছে সেটা আমি একটু বলি, সেটা বলবো আমি এখন। হচ্ছে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে আমি তোমাদের পালমোনারি ভলিউম নিয়ে কিছু কথা বলবো। পালমোনারি ভলিউমস এন্ড পালমোনারি ক্যাপাসিটিস আমার এখনের আলোচ্য বিষয়। দেখো, আমাদের পালমোনারি ভলিউমে 4 ধরনের ভলিউম আছে, আমাদের 4 ধরনের পালমোনারি ক্যাপাসিটি আছে। তো সেগুলা কি একটু আমরা জানার চেষ্টা করব। আমি এই জিনিসটা একটু এলাবোরেটলি বলবো, একটু সময় নিয়ে বলবো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো, আমাদের 4 ধরনের ভলিউম আছে। ভলিউম গুলা কি কি আমি ফার্স্টে বলি। টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। কোনটার মানে কি? টাইডাল ভলিউমটা হচ্ছে ওই অ্যামাউন্ট অফ এয়ার যেটা আমরা নর্মাল যে ব্রিদিং করি, আমরা যে নর্মাল যে শ্বাস নিই, বসে থাকি, শুয়ে আছি, হ্যাঁ, রেস্ট নিচ্ছি, যখন আমরা যে নর্মালি যে শ্বাস প্রশ্বাসটা নিই, আমরা যতখানি বাতাস ভেতরে ঢুকাই বা বের করে দিই, যতখানি বাতাস, সেই বাতাসের ভলিউমটাই হচ্ছে কি টাইডাল ভলিউম। নর্মাল ব্রিদে আমরা যে পরিমাণ বাতাস নিই বা ছাড়ি, এটা পরিমাণটা আমাদের জানতে হবে 500 ml। টাইডাল ভলিউমের পরিমাণ হচ্ছে 500 ml। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এটা কি? এটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার যেটা আমরা ইন্সপায়ার করতে পারবো একটা নর্মাল ব্রিথ নেওয়ার পরে। সাপোজ আমি এটা নর্মাল ব্রিথ নিলাম, নেওয়ার পরে কি আমার কি ভরে গেছে বুক? আমি তো চেষ্টা করলে জোরে আরো একটু বাতাস নিতে পারবো। তো এই নর্মাল ব্রিথের পরে আরো এক্সট্রা যতখানি বাতাস আমি নিতে পারবো, ওই এক্সট্রা বাতাসের পরিমাণটাকে বলা হচ্ছে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। মানে ইন্সপাইরেশনের জন্য আরো কিছু রিজার্ভ জায়গা আছে যেখানে কি আমি আরো কিছুক্ষণ ইন্সপাইরেশন করে বাতাস ঢুকাতে পারবো। তো ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এটা পরিমাণটা হচ্ছে 3000 ml, 3000 মিলিলিটার। এরপর হচ্ছে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। সেটা কি? জাস্ট এটা উল্টাটা। এক্সপাইরেটরি রিজার্ভ মানে আমি এক্সপাইরেশন করলাম, ছাড়লাম, ছাড়ার পরে কি আমার কি ছাড়া শেষ? আমি চাইলে একটু জোর যদি দেই, তাহলে কি আমি কিন্তু দেখা যাবে যে আর একটু জোরে আরো কিছু বাতাস বের করতে পারবো। নর্মাল এক্সপাইরেশনের পর আমি ফোর্সফুলি আরো যতখানি এয়ার এক্সপায়ার করতে পারবো, ওটা হচ্ছে কি এক্সপাইরেশনের রিজার্ভ, তাই এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। তো সেটার পরিমাণ কি? সেটার পরিমাণ হচ্ছে 1100 বা 1100 মিলিলিটার। আর একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমটা কি? আমি আগেই বলছিলাম রেসিডুয়াল ভলিউমের মেইন মানে হচ্ছে আমরা যত জোরে নিঃশ্বাস ছাড়ি, যত জোরে নিঃশ্বাস নিই, মানে নিঃশ্বাস ছাড়ি, যত জোরে নিঃশ্বাস ছাড়ি না কেন, আমাদের লাং থেকে সব বাতাস কখনো কি বের হয়ে যায় না, কিছু পরিমাণ বাতাস আমাদের লাংসে অলওয়েজ রয়ে যায়। তো সংজ্ঞাটা হচ্ছে আফটার দ্য মোস্ট ফোর্সফুল এক্সপাইরেশন, যতটুকু এয়ার আমাদের লাংসে রয়ে যায়, রেসিডুয়াল মানে কি রয়ে যাওয়া, পরিত্যক্ত, যতটুকু এয়ার আমাদের লাংসে রয়ে যায় সেই পরিমাণটাই হচ্ছে কি রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমের পরিমাণটা হচ্ছে 1200 মিলিলিটার। রেসিডুয়াল ভলিউম আমরা বলছি ওয়ান অফ দ্য ফ্যাক্টর যে কারণে কি লাং ফুলফিলি কখনোই কলাপস করে না। তো এই চারটা হচ্ছে আমাদের ভলিউম। এই চারটা হচ্ছে একদম বেসিক, মৌলিক। আমরা যে ক্যাপাসিটি গুলা পড়বো, ক্যাপাসিটি গুলো হচ্ছে ভলিউমের উপর বেস করে কি ক্যাপাসিটি গুলো। এই চারটা ভলিউমের সংজ্ঞাটা, কনসেপ্টটা, সংজ্ঞাটা খুব ভালোভাবে মাথায় কি মাথায় থাকতে হবে, উইথ অ্যামাউন্ট, উইথ অ্যামাউন্ট। তাই আমরা যদি এই চারটা অ্যামাউন্ট জানি, পরের চারটা যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি অ্যামাউন্ট গুলা আমাদের জানা দরকার নেই। কেন? ওটা আমরা এমনি বের করতে পারবো। দেখো একটা বলি, পালমোনারি ক্যাপাসিটির মধ্যে ফার্স্টে কি আছে? ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা কি? একটা সাপোজ ধরো ব্রিদিং নিচ্ছি, একটা নর্মাল ব্রিথ এক্সহেল করলাম, অর্থাৎ সেটা নর্মাল একটা এক্সহেলেশন করলাম। নর্মাল একটা এক্সহেলেশন করার পরে যতখানি এয়ার আমি হচ্ছে ফোর্সফুলি শরীরের ভেতরে ইন্সপায়ার করতে পারবো, একটা নর্মাল ব্রিথ এক্সহেলের পর যতখানি এয়ার আমি ফোর্সফুলি আমার চেস্ট ক্যাভিটির ভেতরে ইন্সপায়ার করতে পারবো, সেটাকে বলা হচ্ছে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। তাহলে এখন ইন্সপাইরেটরি ক্যাপাসিটিটা তাহলে অ্যাকচুয়ালি কি? নর্মাল ব্রিথের পর আমি টাইডাল ভলিউম পরিমাণ ব্রিথ নিলাম, তারপরে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের সমানও কি ব্রিথ নিলাম। নর্মাল ব্রিদিং এর পর তো আমার ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম সমপরিমাণ জায়গা তো এখন খালি আছে, সেটাও নিলাম। তাহলে কি আমার ইন্সপাইরেটরি ক্যাপাসিটি পুরোটা ফুলফিল হয়ে গেল না? মানে ক্যাপাসিটি মানে কি? আমি আমার ক্ষমতা, টাইডাল ভলিউম তো আমার নর্মাল ক্ষমতা, আর আমরা বলছিলাম ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা হচ্ছে অত পরিমাণ ভলিউম যেটাতে আমি টাইডাল ভলিউমের পরেও, টাইডাল ভলিউম পরিমাণ ব্রিথ নেওয়ার পরেও ফোর্সফুলি চাইলে আরো কিছুটা বাতাস ঢুকাতে পারবো লাংসের ভিতরে ইন্সপাইরেশন করে। তো আমি টাইডাল ভলিউমের ব্রিথ নিলাম, আবার কি
ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের সমান ব্রিথ নিলাম, তাহলে টোটাল ইন্সপাইরেশনের জায়গাটা আমি কি লাংসের ফুলফিল করে ফেলছি। তাহলে আমি বলতে পারি কি যে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আমার ক্যাপাসিটি গুলো প্রত্যেকটা কি হবে ভলিউমের দিয়ে সূত্র দিয়ে বানানো যায়। হ্যাঁ, টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম ইকুয়ালস টু ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। তাহলে এখন তুমি যদি টাইডাল ভলিউমের মান মুখস্থ করো, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের মান মুখস্থ করো, তোমার কি ইন্সপাইরেটরি ক্যাপাসিটি মান মুখস্থ করতে হবে। দুটা সংখ্যা যোগ করলে যেটা সেটাই হচ্ছে 3500 ml, কারণ টাইডাল ভলিউম হচ্ছে 500 আর ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে কি 3000 ml। সো আমার হয়ে গেল শেষ। এরপরে দেখো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে একটা নর্মাল ব্রিথ ছেড়ে দেওয়ার পর আমার লাংসে যতখানি বাতাস থাকে, এখন একটা নর্মাল ব্রিথ ছেড়ে দেওয়ার পর আমাদের লাংসে কতখানি বাতাস থাকে। আমরা বলছি যে আমরা যদি মোস্ট ফোর্সফুল এক্সপাইরেশনটাও করি তাহলে আমাদের লাংসে রেসিডুয়াল ভলিউম সমপরিমাণ বাতাস থাকবে। এখন আমি ফোর্সফুল এক্সপাইরেশন করিনি, আমি হচ্ছে নর্মাল ব্রিথ এক্সহেল করছি, তাহলে আমার কি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা, যে ভলিউমটা আমি মানে নর্মাল একটা ব্রিদিং এক্সহেল করার পর আরো যতখানি ব্রিথ আমি ফোর্সফুলি এক্সহেল করতে পারতাম, সেটা তো আমি এখনো করিনি, সেটা করছি। তাহলে আমি যদি একটা নর্মাল টাইডাল ভলিউম সমপরিমাণ ব্রেথ এক্সহেল করি তাহলে শুধুমাত্র ওইটুকু এক্সহেল করলে আমার কি পড়ে থাকে, আমার রেসিডুয়াল ভলিউমটা তো অলওয়েজ পড়ে থাকবে। তার সাথে যেহেতু ফোর্সফুল এক্সপাইরেশন করি নাই, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা কি পড়ে আছে লাংসে। তাহলে আমি বলছি যে মানে নর্মাল ব্রিথ এক্সহেলের পর যতটুকু এয়ার লাংসে পড়ে থাকে ওটাই হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে আমরা কি বলতে পারি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু রেসিডুয়াল ভলিউম প্লাস ফাংশনাল রেসিডুয়াল এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়ালস টু রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। বুঝা গেছে না কথাটা? তাহলে যদি তাই হয় তাহলে এখন তুমি জানো রেসিডুয়াল ভলিউম কত, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম কত, দুটো সংখ্যা যোগ দিয়ে শুধুমাত্র বসায় দাও, আমার ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির পরিমাণ হচ্ছে 2300 মিলিলিটার। ইজি। এবার আসো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটিটা কি? ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে সেই পরিমাণ এয়ার, যে পরিমাণ এয়ার একটা মানুষ ফোর্সফুলি এক্সপায়ার করে ফোর্সফুল ইন্সপাইরেশন করার পর। আমি একটা জোরে শ্বাস নিলাম, নেওয়ার পরে পুরো বাতাসটা আমি শরীর থেকে বের করে দিলাম, যতখানি বাতাস আমি শরীর থেকে এক্সহেল করলাম লাংস থেকে সেই পরিমাণটা হচ্ছে আমার ভাইটাল ক্যাপাসিটি। তাহলে আমি কি করি এখানে? ফার্স্টে আমি বলছি হচ্ছে আমি ফুললি ফোর্সফুল ইন্সপাইরেশন করব। তাহলে ইন্সপাইরেশন করতে হলে কি করতে হবে? আমাকে ফার্স্টে টাইডাল ভলিউমটা নিতে হবে, নরমালি আমি যেটা নেই। টাইডাল ভলিউম নেওয়ার পরে আমাকে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম পরিমাণে এয়ার আর কি ঢুকায় ফেলতে হবে, কারণ পুরো ফোর্সফুল ইন্সপাইরেশন করতেছি। টাইডাল ভলিউম নিলাম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা নিয়ে নিলাম। এখন আমি কি ফোর্সফুল এক্সপাইরেশন করব। ফোর্সফুল এক্সপাইরেশন করলে আমার রেসিডুয়াল ভলিউম বাদে আর কি পড়ে থাকবে? আরেকটা আছে হচ্ছে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটাও কি আমি মানে টাইডাল ভলিউম ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম তো ছাড়লামই, সাথে ফোর্সফুল এক্সপাইরেশন যেহেতু করতেছি আমি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটাও কি এক্সেল করে দিব। মানে আমার যে চারটা ভলিউম, রেসিডুয়াল ভলিউম তো রেসিডুয়ালটা পরেই থাকবে, বাকি তিনটা ভলিউম নিয়ে আবার কি পুরোটা ছেড়েও দিছি। তাহলে ভাইরাল ক্যাপাসিটির সূত্রটা কি হবে? আমার তিনটা ভলিউম হচ্ছে ভাইরাল ক্যাপাসিটির সূত্র, টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, তিনটা মিলেই তিনটার যোগফল হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি। ভাইরাল ক্যাপাসিটি ইকুয়ালস টু টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটার যোগফল। তাহলে তিনটার যোগফল কত দাঁড়ায়? 4600 ml এভারেজ। এটাই হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি। আর টোটাল লাং ক্যাপাসিটি কি? আমার লাং সবচেয়ে বেশি যখন এক্সপান্ড করে তখন লাং সর্বোচ্চ কতখানি বাতাস ধরে রাখতে পারে, সেটি হচ্ছে কি আমার লাং ক্যাপাসিটি। এখন এটা খুব সহজ, এটার অ্যান্সারটা হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। কেন? ভাইরাল ক্যাপাসিটির মধ্যে আমার টোটাল লাং ক্যাপাসিটি মানে হচ্ছে লাঙে কতখানি বাতাস ধরে, মানে ফুল ভলিউমটা। তো আমার যে চারটা ভলিউম আছে, টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আর হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো টাইডাল প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ, এই তিনটা মিলিয়ে হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি, আর থাকলো রেসিডুয়াল।
এই দুইটা যোগফল মানে কি টোটাল লাং ক্যাপাসিটি। এটার মান কত আছে 5800 ml। 5800 ml। এই হচ্ছে 4টা লাং ভলিউম, আছে 4টা লাং ক্যাপাসিটি। এগুলা খুব মনে করো যে ভাইবাতে এগুলা না পারলে কোনো ক্ষমা নাই। এই 4টা ভলিউম 4টা ক্যাপাসিটির সংজ্ঞা, মূলত সংজ্ঞা আর ভলিউম 4টার মান, এগুলা ভাইবাতে না পারলে তোমার কোনো মাফ নাই, একেবারে মানে 6 মাস পর আসতে হবে আবার। হ্যাঁ, এবং ভাইবাতে এগুলা খুব ফ্রিকোয়েন্টলি ধরে। সো এই 4টা ভলিউমের সংজ্ঞা, 4টা ক্যাপাসিটির সংজ্ঞা এবং ভলিউম 4টার মান। কারণ ভলিউম 4টার মান জানলে আমরা ক্যাপাসিটি গুলো মান বের করেই ফেলতে পারবো আলটিমেটলি। তারপরে যদি ক্যাপাসিটির মানগুলো মুখস্থ করতে পারো ভালো, ক্যাপাসিটির মানগুলো মুখস্থ করতে পারলে কি ভালো। তো এই 8টা জিনিস কি তোমার খুব ভালোভাবে জানতে হবে, এর জন্য আমি একটু টাইম নিই 8টা কথা বললাম। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে আমার স্পাইরোমিটার এবং স্পাইরোগ্রাম। স্পাইরোমিটারটা কি? স্পাইরোমিটার হচ্ছে এক ধরনের অ্যাপারেটাস যেটা দিয়ে আর কি আমরা পালমোনারি ভেন্টিলেশনটা স্টাডি করি এবং কতখানি বাতাস লাংসে ঢুকতেছে এবং বের হচ্ছে সেটা কি রেকর্ড করি। এটা এক ধরনের মেশিন স্পাইরোমিটার। স্পাইরোমিটার দিয়ে আমরা যে রেকর্ডিংটা ক্রিয়েট করি সেই রেকর্ডিংটাকে বলা হয় স্পাইরোগ্রাম। আমার পরীক্ষা রিটার্নে একটা বিশাল হট কোশ্চেন যে ড্র এ লেভেল এ স্পাইরোগ্রাম মেনশনিং লাং ভলিউমস এন্ড লাং ক্যাপাসিটি। তো এটা হচ্ছে রিটার্ন কোশ্চেন যেহেতু, এবং একটা ছবি সহ কোশ্চেন, এই কোশ্চেনটা ছবি সহ তোমাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ রিটার্ন সেশনে। আপাতত আমরা 8টা কনসেপ্ট ক্লিয়ার করলাম। এখন আমরা ছোট ছোট কটা কোশ্চেন জেনে যাবো জাস্ট যে রেসিডুয়াল ভলিউম এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এদের ইম্পর্টেন্সটা কি। অলরেডি বলছি যে রেসিডুয়াল ভলিউম থাকার কারণে হচ্ছে কি লাং ফুললি কলাপস করে না, এবং এরা হচ্ছে কি মানে রেসিডুয়াল ভলিউমের যে এয়ারটা, এই এয়ারটা হচ্ছে যেই সময়টায় আমার চলে না, যে সময়টা হচ্ছে আমার ভেন্টিলেশনটা দুইটা ব্রিথের মধ্যখানে যে জায়গাটা, একটা ব্রিথ নিচ্ছি আবার ছেড়ে আরেকটা ব্রিথ নিচ্ছি, দুইটা ব্রিথ নেওয়ার মধ্যখানে যে জায়গাটা, সেই জায়গাটায় হচ্ছে কি অ্যালভিওলাসকে, এই রেসিডুয়াল ভলিউমের এয়ারটা কি অ্যালভিওলাসকে ফুলায় রাখে। না হলে তো আমার তো দুই ব্রিথের মাঝখানে লাং তো পুরো কলাপস করে যাইতো, কিন্তু করে না। কজ হচ্ছে রেসিডুয়াল ভলিউমের যে এয়ারটা, ওই এয়ার গুলো হচ্ছে তখন দুই ব্রিথের মাঝখানে অ্যালভিওলাসে মানে এয়ার সাপ্লাই করে। আবার যখন বাতাস নেই ইন্সপিরেশন করি তখন রেসিডুয়াল ভলিউম তার জায়গা মতো চলে যায়। এটা হচ্ছে রেসিডুয়াল ভলিউমের ইয়ে। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি একই কাজ, কারণ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। তো রেসিডুয়াল ভলিউম যেহেতু আছে, কাজ ওই একই, যে ওই এই যে দুটো বললাম এই দুইটাই। আচ্ছা, এখন এই যে একটু আমি একটা কথা মিস করে গেছি, স্পাইরোগ্রাম। তো এই স্পাইরোমিটার, আমরা অসপিটারটা খুব একটা জনপ্রিয় কাজ আছে এখানে আমাদের আসে, যে অসপিটা এই স্পাইরোমিটারটা দিয়ে দেয় তোমাকে, যে ফু দিয়ে একটা উঠাইতে হয় সিলিন্ডার, যে বলে যে তোমার ভাইরাল ক্যাপাসিটি মেজার করো। তো ওইটা যেটা আমরা করি অসপিটালে, আমরা বুঝই এই কাজটা। এটা অসপিটটা নিয়ে আমি দরকার হলে ডিটেইল একটু বলে দিব যদি মনে হয় যে সমস্যা আছে। এখানে একটা খুব জনপ্রিয় কোশ্চেন থাকে যে স্পাইরোমিটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভলিউম এবং ক্যাপাসিটি কি মেজার করতে পারি। কোশ্চেন থাকে যে কোন কোন ভলিউম বা ক্যাপাসিটি আমরা স্পাইরোমিটার দিয়ে মেজার করতে পারি না। দেখো, মনে রাখাটা খুব ইজি, যেখানে যেখানে রেসিডুয়াল ভলিউম আছে ওইটাই আমরা মেজার করতে পারবো না, কারণ রেসিডুয়াল ভলিউম তো আর বেরোচ্ছে না মুখ দিয়ে, তো ওইটা আমরা মেজার স্পাইরোমিটার দিয়ে আমরা করবো, ফু দিয়া তো এটা বেরোবে না। তো তাহলে রেসিডুয়াল ভলিউম একটা জিনিস যেটাকে আমরা কি মেজার করতে পারি না স্পাইরোমিটার দিয়ে। আর রেসিডুয়াল ভলিউম কোথায় কোথায় আছে? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে আছে, কারণ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়ালস টু এক্সপাইরেটরি রিজার্ভ প্লাস রেসিডুয়াল ভলিউম, সো এটা আমরা মাপতে পারবো না। টোটাল লাং ক্যাপাসিটি ইকুয়ালস টু ভাইরাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, সো এটাও আমরা মাপতে পারবো। ঠিক আছে, তাহলে স্পাইরোমিটার দিয়ে আমরা রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং টোটাল লাং ক্যাপাসিটি এটা কি আমরা মাপতে পারবো না স্পাইরোমিটার দিয়ে। তাহলে মাপতে পারবো কি দিয়ে? হিলিয়াম ডিফিউশন মেথড, এই নামটুকু মনে রাখবা, হিলিয়াম ডিফিউশন মেথড, এই পদ্ধতির মাধ্যমে আমরা কি এটা মেজার করতে পারবো। যাই হোক, এরপরে হচ্ছে একটা রিটার্ন কোশ্চেন হচ্ছে ভাইরাল ক্যাপাসিটি কি, শর্ট নোট ভাইরাল ক্যাপাসিটি। তো ভাইরাল ক্যাপাসিটি শর্ট নোটে আমরা মূলত যেটা লিখি, ডেফিনেশন লিখি এবং ফ্যাক্টরস এফেক্টিং ভাইরাল ক্যাপাসিটি। তো ফ্যাক্টরস এফেক্টিং ভাইরাল ক্যাপাসিটি এখন আমি এখানে বলতে চাচ্ছি না, কজ এটা এক্সক্লুসিভলি রিটার্নের কোশ্চেন, খুব কমই এটা সাধারণত ভাইভাতে ধরা হয়। রিটার্নের কোশ্চেন আমি রিটার্নে আলোচনা করবো, তাই যদি ভাইভাতে ধরাও হয় রিটার্নে এক্সক্লুসিভ কোশ্চেন হিসেবে যেটা আলোচনা করবো ওখানে আমার বলা হয়ে যাবে। ভাইরাল ক্যাপাসিটি শর্ট নোটটা আমি এখন বাদ রাখতেছি। আচ্ছা, এখন আমি লাস্ট টপিকটা তোমাদের নিয়ে কথা বলবো এবং এটার মাধ্যমে আমাদের পড়া শেষ হবে, সেটা হচ্ছে লাং এর গ্যাসিয়াস এক্সচেঞ্জ।
তো আমরা গ্যাসেস এক্সচেঞ্জের মধ্যে কি জানি যে আমাদের গ্যাসেস এক্সচেঞ্জ দুইটা হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে যেহেতু আলোচনা, এই দুইটারই এক্সচেঞ্জ নিয়ে আমরা এখন কথা বলবো। তার আগে আমি এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। রেসপিরেটরি মেমব্রেন, রেসপিরেটরি মেমব্রেন অ্যাকচুয়ালি কি? এই যে অ্যালভিওলার এয়ার, মানে অ্যালভিওলাসটা, একেবারে মনে করো যে পালমোনারি যে ইউনিটটা, সেখানে যে অ্যালভিওলার স্যাকটা যেটা বললো, বা পুরো পালমোনারি ইউনিটটাই, এখানে কি হয়, গ্যাসেস এক্সচেঞ্জ হয় যে আমার পালমোনারি এয়ার এবং মানে পালমোনারি এয়ার থেকে অক্সিজেন আমার পালমোনারি ব্লাডে যায়, এবং পালমোনারি ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড আমার হচ্ছে কি পালমোনারি এয়ারে চলে যায়। ঠিক আছে, এই যে যায় এটা একটা মেমব্রেনের মধ্যে দিয়ে যায়। কি মেমব্রেনটা? এই যে স্যাকটা, এই যে পুরো পালমোনারি ইউনিটটা, এইটার যে মানে একটা মনে করো একটা অর্গানের মতো, তো এটা একটা অর্গান মানে কি, এটার একটা মেমব্রেন আছে। তো এই যে রেসপিরেটরি ইউনিটের যে মেমব্রেনটা, এটা কি বলা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন। এই মেমব্রেনের মধ্যে দিয়ে হচ্ছে কি আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলাকে এক্সিকিউট হচ্ছে। সংজ্ঞাটা পড়বা যে the gas exchange between alveolar air এবং pulmonary blood occurs through a membrane of all gaseous exchange areas of the lung। মানে লাংয়ে যত গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া আছে, যে পালমোনারি ইউনিট গুলা, সেখানে গ্যাসিয়াস এরিয়া একটা মেমব্রেনে মানে অ্যাক্রস থ্রু মেমব্রেন হয়। সেই মেমব্রেনটার নাম হচ্ছে পালমোনারি মেমব্রেন। পালমোনারি মেমব্রেন আমার একটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা রিটার্ন কোশ্চেন। সংজ্ঞা থেকে যে ড্র এন্ড লেভেল পালমোনারি মেমব্রেন এবং রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্যাসিয়াস এক্সচেঞ্জ থ্রু পালমোনারি মেমব্রেন। ঠিক আছে, তো এটা একটা খুব এক্সক্লুসিভ রিটেন কোশ্চেন। তারপর আমি ছোট করে একটু বলে যাবো, রিটেন সেশনটা তো আমি অবশ্যই দেখাবো ছবি সহ, যেহেতু এটা ছবি বলেই হচ্ছে ড্র এন্ড লেভেল রেসপিরেটরি মেমব্রেন। তো সেটা কি, রেসপিরেটরি মেমব্রেনের কয়েকটা পার্ট আছে, পার্টগুলো আমি ছবিতে যেদিন দেখাবো দিন দেখাবো, খামাখা বলে লাভ নেই। আমি খালি এটুকু বলবো যে রেসপিরেটরি, চিন্তা করো যে এটা রেসপিরেটরি মেমব্রেন, আমার যে অ্যালভিওলাসের যে মেমব্রেনটা, রেসপিরেটরি মেমব্রেন, যেখানে আমার এক সাইডে অ্যালভিওলার এয়ার আছে, এক সাইডে আমার পালমোনারি ব্লাড আছে, ব্লাড থেকে এয়ারে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কি আদান প্রদান হবে। তো এখন এই যে আদান প্রদানটা যে হয়, এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটাই হচ্ছে কথা। তো ফ্যাক্টর গুলা কি, একটা হচ্ছে থিকনেস অফ দ্য মেমব্রেন। মেমব্রেন যত বেশি ঠিক হবে, আমার তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ গুলা ডিফিউশন প্রক্রিয়া হয়। হ্যাঁ, ডিফিউশন প্রক্রিয়া হয়, যে কারণে আমার যদি মেমব্রেনটা ঠিক হয়, তাহলে গ্যাস কি এক্সচেঞ্জ করতে অসুবিধা হবে। মেমব্রেন যত পাতলা হবে, গ্যাস তত কি ইজিলি এক্সচেঞ্জ হবে, ডিফিউশন হবে। তাহলে মেমব্রেনের থিকনেস যত বেশি হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ তত কম হবে। তাহলে কি এক্সচেঞ্জের সাথে মেমব্রেনের থিকনেস ইনভার্সলি প্রপোর্শনাল। তারপর হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন। মেমব্রেনের সারফেস এরিয়া যত বেশি থাকবে, আমার যত বেশি গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া থাকবে, তত বেশি করে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। এই জন্য কি হয়, আমাদের যে লাং ডিজিজ গুলো আছে, নিউমোনিয়া, হ্যাঁ, তারপরে ফাইব্রোসিস, তারপরে মনে করো যে পালমোনারি ইডেমা, না ইডেমা না, কি বলবো, এমফাইসেমা, এই ধরনের ডিজিজ গুলাতে হচ্ছে কি আমার অ্যালভিওলাস গুলো ড্যামেজ হয়ে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া কমে যায়, ফলে কি আমার শ্বাস নিতে কষ্ট হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কম হয়, ব্লাডে অক্সিজেনের স্যাচুরেশন কমে যায়, ইত্যাদি ইত্যাদি। করোনাতে কি হচ্ছে, করোনাতে কি করোনা ইনডিউস নিউমোনিয়া হয়। করোনা ইনডিউস নিউমোনিয়া হলে করোনার যে ভাইরাস গুলো, সেগুলো হচ্ছে কি ওই অ্যালভিওলাসের মধ্যে জমে অ্যালভিওলাসকে ব্লক করে ফেলে, ফলে কি আমার পুরো লাং এরিয়াতে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়াটা কমে যায়। এক্সরে করলে কি হয়, লাংয়ে হোয়াইট শ্যাডো পাওয়া যায়। তো এই করোনা, এই জন্যই প্রবলেমটা যে করোনা ভাইরাসটা এই নিউমোনিয়া ক্রিয়েট করে, এবং আলটিমেটলি যেটা হয় যে অক্সিজেন দেওয়া লাগে, আইসিইউতে নিয়ে ভেন্টিলেশন করানো লাগে, কজ হচ্ছে অক্সিজেন মানে ব্লাড পাচ্ছে না, বা মানে এন্ডোট্রাকিয়াল ইনটিউবিশন দিয়ে সরাসরি হচ্ছে আমার মানে ভেন্টিলেশন করানো লাগে। যাই হোক, সেটা কথা না। তো নেক্সট আমরা যে ফ্যাক্টরটা পড়বো, সেটা হচ্ছে যে ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ দ্য গ্যাস। যেই গ্যাসটা আমার এক্সচেঞ্জ হবে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এতে ডিফিউশন কোএফিসিয়েন্ট যত বেশি হবে, তত কি ডিফিউশন তত কি দ্রুত হবে, গ্যাসের এক্সচেঞ্জ তত বেশি হবে, কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর হচ্ছে প্রেসার ডিফারেন্স বিটুইন বোথ সাইডস, মানে মেমব্রেনের দুই সাইডে যত বেশি প্রেসার ডিফারেন্স হবে, গ্যাসের এক্সচেঞ্জ তত দ্রুত হবে। এটা তো আমরা জানি, ডিফিউশনের মূল থিওরি হচ্ছে এটা, যে যত বেশি প্রেসার ডিফারেন্স, তত কি জোরে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফিউশন করে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। সেটা তো বুঝলাম। তাহলে প্রেসার ডিফারেন্স যত বেশি, মেমব্রেনের দুই সাইডে আমার গ্যাসের এক্সচেঞ্জ তত বেশি। আর ছবি সহ বর্ণনা রেসপিরেটরি মেমব্রেনের আমরা রিটেন সেশনে দেখবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এবং ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখন আমি আরেকটু বলি, এখানে আমাদের রেসপিরেটরি সিস্টেমে এই যে আমি যে অংশটা আছে ক্লাস নিচ্ছি বা বলতেছি, তোমাদের সাথে ডেমো দিচ্ছি, ক্লাস না, এটাকে ডেমোই বলে। তো এখানে হচ্ছে রিটার্ন কোশ্চেন অনেক বেশি, যেরকম আমরা অলরেডি দেখে ফেলছি হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন, তারপরে ভাইরাল ক্যাপাসিটি,
হ্যাঁ, তারপরে হচ্ছে peculiarities of pulmonary circulation, এই কোশ্চেনগুলো কি সবই এক্সক্লুসিভ রিটেনের কোশ্চেন। তেমনি আমি এখন দুটো কোশ্চেনের নাম বলবো। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন ফ্রম লাং টু দ্য সেল এবং ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেল টু দ্য লাং। এই দুটো কোশ্চেন হচ্ছে এক্সক্লুসিভলি রিটেনের কোশ্চেন, এবং এই দুটো কোশ্চেন আমি তোমাদের সাথে ফিগার সহ রিটেন সেশনে বিস্তারিত আলোচনা করব। এখন সংক্ষেপে বলে যাই যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, এই যে আমরা বাতাস নিই, এই যে আমরা অক্সিজেন নিলাম, অক্সিজেনটা কি আমার লাং থেকে আলটিমেটলি আমার সেল পর্যন্ত পৌঁছাইতে হবে। তো এই যে সেল পর্যন্ত পৌঁছায় আমরা কয়েকটা স্টেপে পৌঁছায়, প্রত্যেকটা স্টেপে হচ্ছে কি ডিফিউশনের মাধ্যমে জিনিসটা পৌঁছায়। তো কি কি স্টেপ গুলো আমরা অক্সিজেনটা যদি আমরা আগে বলি, দেখো ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেনটা কি কি স্টেপে হয় টিস্যু সেল পর্যন্ত। প্রথম স্টেপটা হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম অ্যালভিওলার এয়ার টু পালমোনারি ব্লাড, মানে অ্যালভিওলার লাংস থেকে আমার পালমোনারি সার্কুলেশন যে ব্লাডটা থাকে, পুরো লাংস ক্যাপচার করে যে পালমোনারি সার্কুলেশন সিস্টেমটা, তো সেইখানে যে ব্লাডটা অ্যালভিওলাস থেকে আমার সেইখানে ব্লাড অক্সিজেনটা যাবে কিভাবে, প্রেসার ডিফারেন্স আছে, সেই প্রেসার ডিফারেন্স গুলো রিটেন সেশন আলোচনা করব। ডিফিউশনের মাধ্যমে যায়। নেক্সট কি হয়, আমার পালমোনারি সার্কুলেশন থেকে হার্টে আসে, হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেন কি, অক্সিজেন ট্রান্সপোর্টেশন হয় থ্রু ব্লাড। ব্লাড আমার এই অক্সিজেনটাকে ক্যারি করে 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 নিয়ে যায়। এখন কিভাবে নিয়ে যায় আমরা জানি, এটা আমরা ইন্টারে পড়ছি, দুই ভাবে নিয়ে যায়। একটা হচ্ছে প্লাজমাতে ডিজলভড অবস্থায় নিয়ে যায়, আরেকটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন স্টেটে নিয়ে যায়। প্লাজমাতে ডিজলভ অবস্থা থাকে হচ্ছে তোমার 3 to 4%, 3% থেকে প্লাজমাতে ডিজলভ স্টেটে, আর 97% অক্সিজেন হচ্ছে কি হিমোগ্লোবিনের সাথে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন ফর্ম তৈরি করে আমার ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। এরপরে হচ্ছে কোথায় যায়, যে হচ্ছে আমার ব্লাড যখন ক্যাপিলারিতে পৌঁছায়, ক্যাপিলারি আবার উন্মুক্ত হয়, ক্যাপিলারি ওপেন হয় হচ্ছে কোথায়, দুই সেলের মধ্যেকার যে ফাঁকা যেটা ইন্টারস্টিশিয়াম, সেখানে একটা ফ্লুইড থাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ব্লাড থেকে তখন অক্সিজেন হচ্ছে কোথায় যাবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে ডিফিউশনের মাধ্যমে, প্রেসার গ্রেডিয়েন্ট আছে, ডিফিউশনের মাধ্যমে যাবে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাওয়ার পরে আমার যাবে হচ্ছে কোথায়, সেলে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর সেলের মধ্যে কি অক্সিজেনের তারতম্যের কারণে প্রেসার ডিফারেন্স আছে, সেখানে ডিফিউশনের মাধ্যমে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আমার সেলে যাবে, অক্সিজেন যাবে। এইভাবে হচ্ছে কি আমার আলটিমেটলি অ্যাটমসফিয়ার থেকে আমার ব্লাডে অক্সিজেন ট্রান্সপোর্ট হলো। এখন আচ্ছা, সেম টু সেম কার্বন ডাইঅক্সাইডটা শেষ করে ফেলি। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি রকম, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে এই যে স্টেপগুলো বললাম, স্টেপগুলোর উল্টা। কি, সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাড ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, ব্লাড কিভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে, তিন ভাবে করে, এটা আমরা জানি। একটা হচ্ছে প্লাজমাতে ডিজলভ স্টেটে, আরেকটা হচ্ছে বাইকার্বনেট ফর্মে, আরেকটা হচ্ছে কি কার্বামিনো কম্পাউন্ড ফর্মে। আর তারপরে ব্লাড থেকে কোথায় যাবে, লাংসে যাবে, পালমারি সার্কুলেশনে। সেই পালমারি সার্কুলেশন থেকে পরে হচ্ছে অ্যালভিওলার এয়ারে কি ডিফিউশনের মাধ্যমে অ্যালভিওলার এয়ার থেকে আমরা আলটিমেটলি এক্সহেল করে সেটাকে বাইরে বের করে দিব। তো এটা হচ্ছে আমার স্টেপ গুলো, বিস্তারিত আমরা রিটেন আলোচনা করব। এখন আমি এখানে যে মেইনলি যে জিনিসটা আলোচনা করব, অক্সিজেন ট্রান্সপোর্টের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, সেটার নাম হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো এটা কি জিনিস আসলে কার্ভ? তো এটা হচ্ছে একটা গ্রাফিক কার্ভ, মানে হচ্ছে এটা গ্রাফ। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, ইট ইজ এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ হোয়াট, এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা রিপ্রেজেন্ট করে আমার ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়ার সাথে সাথে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন কতখানি বাড়তেছে। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বাড়ার সাথে সাথে হিমোগ্লোবিনে অক্সিজেন স্যাচুরেশন কতখানি বাড়তেছে, সেটার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন, যে শর্ট নোট অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অনেকগুলো রিটেন কোশ্চেন আমরা পাইছি, বাট স্টিল এটা নিয়ে আমি একটু কথা বলবো যে কি কি আছে এখানে। আমরা জানি, আমরা গ্রাফটা এখন আমি ছবি দেখাতে পারতেছি না, আসলে তো স্লাইড শো নাই। তো স্লাইড শোতে আমরা যদি দেখাবো, দেখবো যে কার্ভটা একটা সিগমার শেপের, এবং সিগমার শেপ হওয়ার কারণে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্টিপ পার্ট, একটা হচ্ছে ফ্ল্যাট পার্ট। স্টিপ পার্টটা হচ্ছে কি, আচ্ছা আগে ফ্ল্যাট পার্টটা বলি। ফ্ল্যাট পার্টটা কি, ফ্ল্যাট পার্টটা হচ্ছে কি গ্রাফের একটা জায়গায় মানে উঠে গিয়ে আবার ফ্ল্যাট হয়ে গেছে, প্ল্যাটুর মতো আর কি। তো এই ফ্ল্যাট পার্টটা কি রিপ্রেজেন্ট করে, ফ্ল্যাট পার্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে লাং এর পার্টটা রিপ্রেজেন্ট করে। আমরা ইন্সপিরেশনের লাংস এর যে পার্টটা, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকা সত্ত্বেও হিমোগ্লোবিনের স্যাচুরেশন খুব বেশি বাড়তেছে না। আমাদের গ্রাফের এক্স অক্ষে থাকে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর ওয়াই অক্ষে থাকে হচ্ছে এক্স অক্ষে থাকে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর ওয়াই অক্ষে থাকে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন।
তো এক্স অক্ষে যদি পার্শিয়াল প্রেসার থাকে, ওয়াই অক্ষে থাকে হচ্ছে আমার হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন, তাহলে পার্শিয়াল প্রেসার বাড়তে বাড়তে আমার হিমোগ্লোবিনের স্যাচুরেশনটা আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে স্যাচুরেশনের রেখাটা ফ্ল্যাট হয়ে গেছে। এটা হচ্ছে লাংস এর পোর্শনটা রিপ্রেজেন্ট করে, যে ফ্ল্যাট হয়ে আছে, যে এখানে অক্সিজেনের কন্টেন্ট অনেক বেশি থাকা সত্ত্বেও, পার্শিয়াল প্রেসার অনেক বেশি থাকা সত্ত্বেও কি হিমোগ্লোবিনের স্যাচুরেশন কম হচ্ছে। এটা রিপ্রেজেন্ট করে যে লাংসে অনেক বেশি অক্সিজেনের প্রেসার থাকা সত্ত্বেও আমার হিমোগ্লোবিনের কনসিডারেবল কি স্যাচুরেশন অত্যাধিক বেড়ে যায় না। হ্যাঁ, এক্সেসিভ মানে হাইপার ভেন্টিলেশন হলেও কি আমার হিমোগ্লোবিনের এক্সেসিভ স্যাচুরেশন হবে না। আর যে স্টিপ পার্টটা হচ্ছে টিস্যু লেভেল রিপ্রেজেন্ট করে। সেটা কি রকম, যে টিস্যু লেভেলে আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন অনেক কম থাকে। তো এটা স্টিপ এই কারণে যে এই অংশে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন সামান্য একটু কমলেও কি হিমোগ্লোবিনের স্যাচুরেশন অনেকখানি কমে যাবে। দ্যাট মিনস হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিবে টিস্যুর ইউটিলাইজেশনের জন্য। তো এই প্রেজেন্টেশনটা আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের মাধ্যমে আমরা কি বুঝে থাকি। শর্ট নোটে এগুলো লিখতে হয়, যে সংজ্ঞাটা, ক্যারেক্টারিস্টিক, পার্ট গুলা এবং পার্টের ইন্টারপ্রিটেশন বা ইম্পর্টেন্স, এটি হচ্ছে শর্ট নোটে এগুলো হচ্ছে লিখতে হয়। আমরা রিটার্নের জন্য আরেকটা যে কোশ্চেন, যেটা এখন রিটার্নে খুব বেশি আসে না বাট ভাইভাতে অনেক ধরে, সেটা হচ্ছে যে এই যে কার্ভটা, এই কার্ভের রাইট শিফট এবং লেফট শিফট এর ফ্যাক্টর গুলা। এখন দেখো একটা কার্ভ, একটা সিগময়েড একটা কার্ভ, এর রাইট শিফট কি আর লেফট শিফট কি? রাইট শিফটিং বলতে বোঝায় হচ্ছে, দেখো কার্ভের এক্স অক্ষে আছে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর ওয়াই অক্ষে আছে হচ্ছে আমার হিমোগ্লোবিনের স্যাচুরেশন। তো একটা কার্ভ যদি আমার রাইট শিফট করে, তাহলে বুঝতে হবে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নর্মালের চেয়ে বেশি বা বাড়া সত্ত্বেও স্যাচুরেশনটা বেশি বাড়তেছে না। মানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ঠিকই বাড়তেছে, সেই তুলনায় হিমোগ্লোবিনের স্যাচুরেশন নর্মালের চেয়ে কম হচ্ছে। এটা হচ্ছে রাইট শিফটের মানে। আর লেফট শিফটের মানে কি? লেফট শিফটের মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন নর্মালের চেয়ে সামান্য একটু বাড়লেই দেখা যাচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন অনেক বেড়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে লেফট শিফট। আর রাইট শিফটের মানে তো বললাম। তো এখন কথা হচ্ছে এরকম শিফটিং কেন হবে, কি ফ্যাক্টর আছে যারা এরকম শিফট করে থাকে? দেখো ফ্যাক্টর গুলো আমরা জানবো, সেটা হচ্ছে পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার, আর হচ্ছে 2,3-বিসফসফোগ্লিসারেট। এই চারটা ফ্যাক্টর হচ্ছে আমার শিফটিং এর জন্য দায়ী। তো কিভাবে সেটা আমরা জানি। ফার্স্ট আমি পিএইচ এর কথাটা বলবো, রাইট শিফটের কথা বলতেছি। রাইট শিফটের কারণে কি হয়, একটা শিফট করলে আমরা লেফট মানে রাইটটা পড়ি, লেফট হচ্ছে রাইটের উল্টা কথাগুলোই লেফট। ঠিক আছে, দেখো রাইটে কি হয়, রাইট শিফটিং এর জন্য পিএইচ যদি আমার কমে যায়, রাইট শিফটিং এর জন্য ডিক্রিজড পিএইচ তাই। রাইট শিফটিং এর জন্য তাই হচ্ছে ডিক্রিজড পিএইচ। কি হয়, পিএইচ কমে গেলে আমার হাইড্রোজেন আয়ন বেড়ে যায়। এখন আমাদের যে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিনের মধ্যে তো অক্সিজেন থাকে ন্যাচারালি অক্সি হিমোগ্লোবিন হিসেবে। হিমোগ্লোবিনের অক্সিজেনের চেয়ে হাইড্রোজেনের প্রতি অ্যাফিনিটি আসক্তি বেশি। সো আমার যখন পিএইচ কমে যাবে, দ্যাট মিনস ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনকে ছেড়ে বেশি বেশি কি করবে, আমার হাইড্রোজেনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, হাইড্রো হিমোগ্লোবিন তৈরি করবে। সো কি হয়, বেশি বেশি অক্সিজেনের প্রেসার ব্লাডে বাড়লেও দেখা যায় যে হিমোগ্লোবিনের স্যাচুরেশন বাড়তেছে না। সো আমার রাইট শিফট হইলো। এই একটা যদি বুঝি, এখন দেখো কার্বন ডাইঅক্সাইডটা বলি। কার্বন ডাইঅক্সাইড বাড়লে রাইট শিফট হবে, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড। কেন? কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বেড়ে যায়, তখন হচ্ছে কি হবে, কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্লাডে কি আকারে থাকে, কার্বনিক অ্যাসিড H2CO3 আকারে থাকে। কারণ কার্বনিক অ্যাসিডটা আবার কি, কখনো কার্বনিক অ্যাসিড আস্থা থাকে না। কার্বনিক অ্যাসিড ভেঙে হচ্ছে আমার হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন প্রডিউস করে। তো সেই আবার কি হইলো, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেল, মানে হচ্ছে পিএইচ কমে গেল। তো পিএইচ কমে গেলে আমি অলরেডি কি বললাম, রাইট শিফট হয়েছে। তো কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি রাইট শিফট হবে। একবার টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, ইনক্রিজড হয়, তাহলে রাইট শিফট হবে। কেন? ইনক্রিজ টেম্পারেচারে মেটাবলিজম ইনক্রিজড হয়। মেটাবলিজম যদি ইনক্রিজড হয়, আমাদের বডিতে ব্লাডে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড আসবে। বাকি কাহিনী আগের মতো। কার্বন ডাইঅক্সাইড বাড়লে আমার হাইড্রোজেন আয়ন বাড়বে, কারণ কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। হাইড্রোজেন আয়ন প্রডিউস বেশি হলে আমার হিমোগ্লোবিনের অ্যাফিনিটি হাইড্রোজেনের সাথে বেশি। সো আমার কার্বে রাইট শিফট হবে। আর হচ্ছে লাস্টে হলো 2,3-বিসফসফোগ্লিসারেট। এই কম্পাউন্ডটা যদি বডিতে বেড়ে যায়, এই কম্পাউন্ডটা নিজে ফোর্সফুলি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, ফলে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বেশি বেশি বাইন্ড করতে পারে না। দেখা যায় বেশি বেশি অক্সিজেনের প্রেসার প্রডিউস করা হলেও বডিতে হাইপার ভেন্টিলেশন করা হলেও কি হিমোগ্লোবিনের স্যাচুরেশন বাড়তেছে না। সো কি আমার কার্ভটা রাইট শিফট করে। এই হচ্ছে আমার ব্যাখ্যা। এখন এই যে চারটা ব্যাখ্যা বললাম, এই চারটা ব্যাখ্যাকে উল্টায় দাও, লেফট শিফটের অ্যান্সার করা শেষ।
দ্যাট মিনস পিএইচ কমার জায়গায় বাড়াও, কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার আর 2,3 বিসফসফোগ্লিসারেট বাড়ার জায়গায় কমায় দাও, ব্যাখ্যা উল্টায় দাও, আমার লেফট শিফট হবে কার্ভে। কথা বোঝা গেছে? ওকে ফাইন, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইফেক্ট করব, সেটা হচ্ছে কি বোর ইফেক্ট। আচ্ছা, বোর ইফেক্টটা কি? বোর ইফেক্ট হচ্ছে যে এইমাত্র আমরা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন নিয়ে কথাবার্তা বলছিলাম না, যে কার্ভের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের রাইট শিফট বা লেফট শিফট যেটাই বলো, এটার জন্য কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন আয়নের অ্যামাউন্টটা হচ্ছে দায়ী, মানে ওয়ান অফ টু অফ সাম 4 ফ্যাক্টরস, যে এর কারণে শিফটিংটা হয়। এখন বিজ্ঞানী বোর বলতে চাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের চেঞ্জের কারণে এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের যে শিফটিংটা হয়, এটা আমাদের ব্লাডের অক্সিজেনেশনকে বা সেলুলার লেভেলে অক্সিজেন রিলিজকে অনেকাংশে কি ইনফ্লুয়েন্স করে। যেইভাবে ইনফ্লুয়েন্স করে সেই মেকানিজমটাকে বলা হয় বোর ইফেক্ট। বোর ইফেক্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে লাং আর একটা হচ্ছে টিস্যু লেভেল। দেখো লাং লেভেলটা আমি যদি ফার্স্টে বলি, দেখো লাংসে কি হয়, লাংসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমার আরবিসি থেকে আমি যে ভুলে গেছি, হ্যাঁ ব্লাড থেকে আমার অ্যালভিওলাইতে চলে যায়। কি কার্বন ডাইঅক্সাইড আমার ব্লাড থেকে অ্যালভিওলাইতে ডিফিউজ হয়, এটা আমরা সবাই জানি। কার্বন ডাইঅক্সাইড যদি আমার হচ্ছে চলে গেল ব্লাড থেকে অ্যালভিওলাইতে চলে গেল, তো কার্বন ডাইঅক্সাইড আমার এতক্ষণ ধরে ব্লাডে কার্বনিক অ্যাসিড ফর্ম করতেছিল, H2CO3 ফর্ম করতেছিল, তাহলে কি ব্লাডে কার্বনিক অ্যাসিডের পরিমাণ কমে যাবে, কারণ কার্বন ডাইঅক্সাইড চলে যাচ্ছে। তো কার্বনিক অ্যাসিডের পরিমাণ কমে যাওয়ার অর্থ কি? হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাওয়া, কারণ কার্বনিক অ্যাসিডটা আমাদের ব্লাডে হচ্ছে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন হিসেবে থাকে। কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার অর্থ কার্বনিক অ্যাসিড কমে যাওয়া, কার্বনিক অ্যাসিড কমে যাওয়ার অর্থ হাইড্রোজেন আয়ন কমে যাওয়া, হাইড্রোজেন কমে যাওয়ার অর্থ হিমোগ্লোবিন হাইড্রোজেনকে আর পাচ্ছে না বাইন্ড করার জন্য। হিমোগ্লোবিনের হাইড্রোজেনের প্রতি অ্যাফিনিটি বেশি, তো সেই হাইড্রোজেন কমে যাচ্ছে। তো হিমোগ্লোবিন তখন কি বেশি বেশি করে অক্সিজেনের সাথে বাইন্ড করবে, তো কি হবে? আমার কার্ভের লেফট শিফটিং হবে। তো লাংসে কার্ভের এই লেফট শিফটিংটা হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া এবং সাবসিকুয়েন্টলি হাইড্রোজেন আয়ন কমে যাওয়া, এই কারণে কার্ভের যে লেফট শিফটিংটা হয়, সেই কারণে আমার লাংসে আমার বেশি বেশি করে কি হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, বাইন্ড করে আমার প্রচুর পরিমাণ অক্সিজেন কি ব্লাডের মধ্যে স্টোর করে নিতে পারে। যেই অক্সিজেন গুলাকে আমার হচ্ছে ব্লাড, আমার যে বডি সেল আছে, যে জিনিসটা ব্লাড আমার যে বডি সেল আছে, সেই সেলে কি ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারবে। এখন আসলে টিস্যু লেভেলে কি হচ্ছে? টিস্যু লেভেলে কি হয়? টিস্যু লেভেলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, কারণ কি মেটাবলিজম হয়েছে একটু আগে। তো মেটাবলিজম হয়েছে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার ব্লাডে ঢুকবে, টিস্যু থেকে ব্লাডে ঢুকবে। তো ব্লাডে ঢোকার কারণে কি হবে? কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ঢুকবে, ব্লাডের প্লাজমা আছে, প্লাজমায় ওয়াটার আছে, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যানহাইড্রাসের সাহায্যে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করবে। তাহলে বেশি 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 হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে। আমরা জানি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি অক্সিজেনের তুলনায় হাইড্রোজেনের সাথে বেশি। হিমোগ্লোবিন তখন অক্সিজেনকে ছেড়ে হাইড্রোজেনের সাথে বাইন্ড করা শুরু করবে। ফলে কি হবে? আমার কার্ভের রাইট শিফটিং হবে, হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাচ্ছে, ফলশ্রুতিতে হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, হিমোগ্লোবিন আস্তে আস্তে করে অক্সিজেনকে কি ছেড়ে দিচ্ছে টিস্যু লেভেলে। তখন ব্লাড কি এভাবে করে অক্সিজেনকে আমার টিস্যুতে ট্রান্সফার করে দেয়, কারণ কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পরোক্ষভাবে এই অক্সিজেন রিলিজটাকে কি হেল্প করতেছে। এই যে মেকানিজমটা, এই দুইটা মেকানিজমকে একসাথে বলা হয় বোর মেকানিজম বা বোর ইফেক্ট। আমরা কি বুঝতে পারলাম? যদি বুঝতে না পারি কমেন্ট সেকশনে জানাবো, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে এখন একটা টার্ম আছে, এটা হচ্ছে P50। এই কার্ভের সাথে রিলেটেড একটা টার্ম হচ্ছে P50। P50 কি? P সাফিক্স 50 আর কি। P50 হচ্ছে এমন প্রেসার, মানে অক্সিজেনের ওই পার্শিয়াল প্রেসার, যে পার্শিয়াল প্রেসারে আমাদের বডি 50%, মানে হাফ অফ দ্য হিমোগ্লোবিন অফ আওয়ার বডি কি অক্সিজেন দ্বারা স্যাচুরেটেড হয়। P50 is the partial oxygen pressure at which half of the hemoglobin of our body gets saturated by oxygen. P50 এর মান কত? P50 এর মান হচ্ছে 26 to 28 মিলিমিটার মার্কারি। 26 to 28 মিলিমিটার মার্কারি। আর P50 কি ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি কি আছে? যারা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে যারা হচ্ছে ডাইনে বায়ে ধাক্কাধাক্কি করছে, ওই ফ্যাক্টর গুলাই হচ্ছে কি P50 ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। তাহলে সিম্পল মনে রাখবো। লাস্ট যে কথাটা বলে আসতে শেষ করব, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট আর হ্যালডেন ইফেক্ট।
দেখো কার্বন ডাইঅক্সাইড, এখন একটু যাই যে কার্বন ডাইঅক্সাইডে আমাদের ট্রান্সপোর্ট হওয়ার কিছু স্টেপ আমি বলছিলাম। তো স্টেপের মধ্যে একটা জায়গা আমি বলছি যে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড থ্রু ব্লাড। এখন ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কি ফর্মে ট্রান্সপোর্ট হয়? একটা হচ্ছে ডিজলভ স্টেটে, সেটা হচ্ছে 7%, বাইকার্বনেট ফর্মে 70%, সেটা হচ্ছে আমার পটাশিয়াম বাইকার্বনেট, আরবিসি তে পটাশিয়াম বাইকার্বনেট রূপে, আর প্লাজমাতে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ফর্মে ট্রান্সপোর্ট হয়। আর হচ্ছে কার্বামিনো কম্পাউন্ড, কার্বামিনো কম্পাউন্ড হিসেবে যাই হচ্ছে 23%। কার্বামিনো আরবিসি তে এবং আরবিসি তে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হয়, আর প্লাজমাতে কার্বামিনো প্রোটিন, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে কার্বামিনো প্রোটিন হিসেবে কি আমার ট্রান্সপোর্ট হয়। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে বাইকার্বনেট রূপে আরবিসির মধ্যে দিয়ে যে যায়, এটা নিয়ে আমি একটু কথা বলবো, কারণ আমি একটা জিনিস আমাদের পড়াতে যাচ্ছি। সেটা হচ্ছে দেখো সেল থেকে ইন্ডাস্ট্রিয়াল স্পেস থেকে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড আসছে। আচ্ছা, ভালো। আসার পরে আরবিসি তে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে আরবিসির মধ্যে ওয়াটার আছে, সেল তো ওয়াটার থাকবে। তো ওয়াটারের সাথে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। এই রিঅ্যাকশনকে প্রভাবিত করছে কে? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এটা আমরা জানি। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে কার্বনিক অ্যাসিডটা যে তৈরি হলো সেটা আবার ভাঙবে, ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন প্রডিউস করবে। এই ঘটনাটুকু আমরা সবাই জানি। কথা হচ্ছে এই ঘটনাটা ঘটতেছে এখন আরবিসিতে। আরবিসিতে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট আয়ন তৈরি হলো। এখন আমরা জানি আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের হাইড্রোজেন আয়নের সাথে অনেক প্রেম ভালোবাসা। তো হাইড্রোজেন আয়ন আর হিমোগ্লোবিন আয়ন মিলে হাইড্রো হিমোগ্লোবিন তৈরি করবে, রয়ে যাবে কি বাইকার্বনেট আয়নটা। এখন আমরা জানি কি কোনো আয়ন বেহুদা কোনো জায়গায় একা একা থাকে না, নেগেটিভ আয়ন, পজিটিভ ওয়ান নেগেটিভ ওয়ান। তো বাইকার্বনেট আয়নটা কি করবে, এখানে একটা কথা বলে নি। তো আমার আরবিসিতে বাইকার্বনেট আয়ন তৈরি হলো। এখন শুধু তো কার্বন ডাইঅক্সাইড আরবিসিতে নাই, প্লাজমাতেও আছে, প্লাজমাতেও ওয়াটার আছে। প্লাজমার ওয়াটারের সাথেও কি কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে ওই কার্বনিক অ্যাসিড, ওই হাইড্রোজেন বাইকার্বনেট তৈরি করে। কিন্তু আরবিসিতে যে পরিমাণ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম আছে, প্লাজমাতে ততখানি কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম নাই, বলতে গেলে অনেক কম। তো প্লাজমাতে এই জন্য এই রিঅ্যাকশনটার পরিমাণ খুব কম, ফলে প্লাজমাতে বাইকার্বনেট আয়নের পরিমাণটা কম, প্লাজমাতে ক্লোরাইড আয়নের পরিমাণ অনেক বেশি। কি হবে, বাইকার্বনেট আয়নটা আরবিসি থেকে, আরবিসিতে যেহেতু বাইকার্বনেট আয়নটা বেশি, বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমায় কি শিফট করবে, কার এক্সচেঞ্জে? ক্লোরাইড আয়নের এক্সচেঞ্জে। কারণ ক্লোরাইড আয়ন হচ্ছে আমার প্লাজমাতে বেশি থাকে, ক্লোরাইড আয়নটা হচ্ছে বাইকার্বনেটের এক্সচেঞ্জে প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করবে। এখানে একটা শিফটিং প্রোটিন আছে আরবিসিতে, বাইকার্বনেট ক্লোরাইড শিফটিং প্রোটিন। এই প্রোটিনটা হচ্ছে আমার এই শিফটিংটাকে ফ্যাসিলিটেট করে। এই যে বাইকার্বনেট বের হয়ে গেল, ক্লোরাইড প্লাজমা থেকে আরবিসিতে ঢুকলো, এই যে শিফটিংটা, এই শিফটিংটাকে বলা হয় ক্লোরাইড শিফট। এই ক্লোরাইড শিফটের কারণে দেখা যায় ভেনাস থেকে ব্লাড আমরা যখন কালেক্ট করি, ভেনাস ব্লাডের আরবিসি কে অ্যানালাইসিস করলে দেখা যাবে আর্টারিয়া ব্লাড থেকে আরবিসি থেকে ভেনাস ব্লাডের আরবিসি তে ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি। এই ফেনোমেননকে বলা হয় ক্লোরাইড শিফট, এবং এটাকে একজন বিজ্ঞানী, যদিও বিজ্ঞানী বাট তোমরা এটাকে খাবার হিসেবে বেশি চিনো, তার নামে এটা আরো বেশি পরিচিত, তার নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। হ্যামবার্গার শিফট, হ্যামবার্গার, এখন ওই বার্গার কি নাম জানি না, এটা বিজ্ঞানীর নাম হ্যামবার্গার। তো ক্লোরাইড শিফটের আরেক নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। এটা হচ্ছে ক্লোরাইড শিফট। এখন ক্লোরাইড শিফট যদি আমরা বুঝে থাকি, রিভার্স ক্লোরাইড শিফটটা তাহলে কি? ক্লোরাইড শিফটটা হচ্ছে আমার কি সিস্টেমিক ব্লাডে, টিস্যু লেভেলে বা সিস্টেমিক ব্লাডে হচ্ছে আমার ক্লোরাইড শিফটিংটা হচ্ছে। লাংসে যখন এই ব্লাডটা পৌঁছায় তখন কি রিভার্স ক্লোরাইড শিফট হয়। রিভার্স ক্লোরাইড শিফটটা কি হয়, আমার বাইকার্বনেট তো প্লাজমা চলে গেছিল ক্লোরাইড এক্সচেঞ্জে, বাইকার্বনেটটা প্লাজমা থেকে আবার আরবিসি ঢুকবে, ক্লোরাইড বের হয়ে যাবে। বাইকার্বনেট তখন কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে হাইড্রোজেনের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, উল্টা জিনিসগুলো ঘটবে। বাইকার্বনিক অ্যাসিড আবার কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে ভেঙে কি তৈরি করবে বলতো? না, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি আমার
এরপরে অ্যালভিওলার এয়ার দিয়ে আমার বাইরে বেরিয়ে চলে যাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে রিভার্স ফ্লো রেট শিফট। কি হইলো আবার বলি, লাংসে যখন পালমারি সার্কুলেশনে থাকবে তখন বাইকার্বনেট প্লাজমা থেকে আরবিসি তে ঢুকবে, আরবিসি তে গিয়ে বাইকার্বনেট হাইড্রোজেনের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিডকে কার্বনিক অ্যানহাইড্রেজ এখন ভেঙে হাইড্রোজেন বাইকার্বনেটের পরিবর্তে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমার সার্কুলেশন থেকে অ্যালভিওলার এয়ারে এক্সক্রেট হয়ে এক্সহেল হয়ে বাইরে চলে যাবে। এটা হচ্ছে রিভার্স ফ্লো রেট শিফট। তো আমরা ফ্লো রেট শিফটটা রিটেন কোশ্চেন একটা ডায়াগ্রামেটিক ছবি সহ লিখতে আসে, আমরা প্রসিডিউরটা সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লিখবো। আর রিভার্স ফ্লো রেট শিফটটা হচ্ছে ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা ভাইবার জন্য করবো। ঠিক আছে, আর লাস্ট একটা কথা বলা আছে শেষ করব, সেটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। এটা দিয়ে আমি আমার বলা শেষ করব। হ্যালডেন ইফেক্টটা কি? হ্যালডেন ইফেক্টটা হচ্ছে এমন একটা ইফেক্ট যেটার কারণে আমার অক্সিজেন মানে হচ্ছে লাং লেভেলে যেটা যে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে এবং পালমারি সার্কুলেশন থেকে কার্বন ডাইঅক্সাইডটা ডিসপ্লেসড হয়ে যায়। এটা যে মেকানিজমের মাধ্যমে হয় সেটাকে আমরা বলি হচ্ছে হ্যালডেন ইফেক্ট। দেখো লাং ক্যাপিলারিতে কি হয়, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার কারণে অক্সিজেন আমরা জানি হিমোগ্লোবিনের অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এখন হিমোগ্লোবিনের অ্যাসিডিটি বাড়ায় দিলে হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কমে যায়। এটা হচ্ছে একটা কেমিক্যাল কথা, এটা কেন এর উত্তর নাই, এটা আল্লাহ তাআলা এমনি বানাইছে, এটা এমনি যে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে লাং ক্যাপিলারিতে, কার্বন ডাইঅক্সাইড এমনি এমনি তোমার ব্লাড ছাড়বে না, সে অনেক শক্তিশালী একটা পদার্থ। অক্সিজেন যখন লাংস পালমারি সার্কুলেশনে যখন অক্সিজেন অ্যালভিওলার এয়ার থেকে অক্সিজেন আসে, তখন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে ফোর্সফুলি বাইন্ড করে হিমোগ্লোবিনের অ্যাসিডিটিকে বাড়ায় দেয়। ফলে কি হয়, হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটি কমে যায়। এই জন্য কার্বন ডাইঅক্সাইড আমার কার্বামিনো হিমোগ্লোবিন যে হয়ে থাকে, মানে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে থাকে, যেটা ক্লোরাইড শিফটের মাধ্যমে আমরা তখন বললাম, সেই কার্বামিনো হিমোগ্লোবিনটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি আরবিসি থেকে বের হয়ে আমার ব্লাডে আসে এবং পরবর্তীতে ডিফিউজ হয়ে অ্যালভিওলার এয়ারে চলে যায়। আবার আরেকটা ঘটনা ঘটে, এটা হচ্ছে কি, দেখো অক্সিজেন যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, আমরা বলছি কি হিমোগ্লোবিনের অ্যাসিডিটি অক্সিজেন বাড়ায় দেয়। তো হিমোগ্লোবিনের অ্যাসিডিটি যখন অক্সিজেন বাড়ায় দেয়, তখন হচ্ছে হিমোগ্লোবিনের ওই যে ক্লোরাইড শিফটের সময় যে ভেঙে আরবিসি তে হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়ন তৈরি হয়েছিল, হিমোগ্লোবিনটা হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড করেছিল। তো হাইড্রোজেন আয়ন আর হিমোগ্লোবিন আয়নের এই বাইন্ডিংটা দুর্বল হয়ে যায়, মানে হিমোগ্লোবিনের হাইড্রোজেন আয়নের প্রতি অ্যাফিনিটি কমে যায়, কজ অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসিডিটিটা বাড়ায় দিছে। তো হিমোগ্লোবিন যখন হাইড্রোজেনকে ছেড়ে দিল, হাইড্রোজেন ওই যে শিফটটাকে যে রিভার্স ক্লোরাইড শিফটটা বললাম, হাইড্রোজেন তখন বাইকার্বনেট আয়নের সাথে মিশে আমার হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রভাবে লাং লেভেলে ভেঙে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যালভিওলার এয়ার দিয়ে বাইরে বের হয়ে গেল। এই হচ্ছে আমাদের হ্যালডেন ইফেক্ট, এবং আজকে আমার পড়া এতটুকুই ছিল। নেক্সট দিন আমরা রেসপিরেশনের রেগুলেশন এবং কি কি আছে, বিভিন্ন ধরনের হাইপক্সিয়া, আর কি আছে একটু দেখি, ভেন্টিলেশন পারফিউশন রেশিও, ডেড স্পেসটা আজকে বললাম না, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের ডিজিজ, কিছু ছোটখাটো ডিজিজ, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। নেক্সট দিনের ক্লাসটা খুব বেশি ঝামেলার হবে না, বাট আজকের ক্লাসটা বেশি ঝামেলা ছিল। এখানে যেমন বেশি বেশি কনসেপশনের ব্যাপার ছিল, এবং সাথে কি আমার কিছু বড় বড় রিটেন কোশ্চেন যেগুলো আমরা খুব এলাবোরেট হওয়ার কারণে আজকে আলোচনা থেকে বাদ দিতে হয়েছে, সেগুলো আমরা ডিটেইলস সেশন আলোচনা করবো। আর ভাইবার জন্য যেই জিনিসগুলো আমি ব্যাখ্যা সহ আলোচনা করলাম, এই ব্যাখ্যাগুলো থেকে ভাইবা যে কোনো জায়গা থেকে ভাইবা কোশ্চেন হতে পারে। তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন, তুমি জিনিসটা বুঝো কিনা, জিনিসটা জানো কিনা, এরকম ভাইবার কোশ্চেন গুলো হতে পারে। সো আমরা প্রসিডিউর গুলো শর্টে বলা, রিভিউ আকারে বলার চেষ্টা করলাম। যদি কোনো কনসেপ্টের সমস্যা হয়, এই লাইভের কমেন্ট সেকশনে অথবা এই ভিডিওটা আমাদের এক্সিস মিডিয়া স্কুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হবে, সেখানে কমেন্ট সেকশনে তোমরা প্রশ্ন করতে পারো। আমি পার্সোনালি চেষ্টা করবো যতটা সম্ভব পারা যায় প্রশ্নগুলোর অ্যান্সার দিতে। তো আজকে এতটুকুই ছিল। ফার্স্ট পার্ট এক্সামিনাররা, তোমরা যারা এতক্ষণ ধরেই আমার এই কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনলা এবং শুনে যদি কিছু উপকৃত হও, আমি অনেক খুশি হব। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই যেখানে আমাকে পাবা সেখানেই ধরায় দিবে, হ্যাঁ, কারণ আমি ফার্স্ট পার্ট পাস করে গেছি বলে এই না যে আমার ভুলভ্রান্তি হতে পারে না, আমারও ভুলভ্রান্তি কারেকশন হওয়ার এখনো অনেক দরকার আছে। ধন্যবাদ সবাইকে। আজকে আমার ক্লাস এতটুকুই ছিল। রোবায়াত রাখি হোস্ট, আমি তোমাকে এখন অনলাইনে ডাকছি।
ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং ধন্যবাদ KMS সাজিদ ভাইয়াকে আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। আশা করি তোমাকে আজকে ধন্যবাদ রুবায়েত রাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমিও আজকে প্রথম দিন হোস্ট হিসেবে অনেক ভালো কাজ করছো। হ্যাঁ, এবং সত্যি তোমার হোস্টিংটা অনেক ভালো ছিল এবং আমি অনেক একটা কিক স্টার্ট পাইছি বলতে পারো, কজ আমি আমার আগের ভিডিওগুলোতে হোস্ট হিসেবে কাউকে পাইনি, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তো তোমার হোস্টিংটা আমার অনেক ভালো লাগছে, তোমাকে অনেক বেশি ধন্যবাদ এবং তুমি সামনে এগিয়ে যাও, আমার এটাই দোয়া থাকলো। জি ভাইয়া দোয়া করবেন। দর্শক, আজকের রিভিউ সেশনটি আশা করি আপনাদের অনেক বেশি উপকার করবে। আপনারা যদি ভিডিওটি এখন মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যেতে যেতে একটি কথা বলে যাই, করোনায় ভয় নয়, আমরাই করব জয়। হ্যাঁ দর্শক, করোনায় আতঙ্কিত না হয়ে আমরা যদি সচেতনতা সৃষ্টি করি তাহলে কিন্তু সহজেই আমরা করোনার পরাগ্রাস থেকে নিজেদের মুক্ত রাখতে পারি। নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি, নিজেরা সুস্থ থাকি এবং অন্যদের সুস্থ রাখার অঙ্গীকার নিই। এই আশায় আপনাদের নেক্সট রিভিউ সেশন দেখার আমন্ত্রণ জানাই। আজকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। রুবাইত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।